অ্যাস্ট্রোলজিটা কি? 9টা গ্রহ, 12টা রাশি, 12টা হাউস, 12, 9, 12 এই ডিভিশনে অ্যাস্ট্রোলজিকে ভাগ করা হয়। জোডিয়াক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে একদম টপে যেটা রয়েছে, যার একদিকে জুপিটার একদিকে রাহু, টপের ওটা হচ্ছে মিডলটা। ফার্স্ট। রাহু আর কেতু সবসময় অপোজিট থাকে। রাহু ইজ দ্য হেড অফ দ্য ড্রাগন অ্যান্ড কেতু ইজ দ্য টেল অফ দ্য ড্রাগন। প্রত্যেকটা হাউস তো একটা জিনিস রিপ্রেজেন্ট করে। কোন হাউসটা কি রিপ্রেজেন্ট করে? ফার্স্ট হাউস অলওয়েজ রিপ্রেজেন্ট আমাদের শরীর, আমরা নিজেরা সেলফ। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। সেকেন্ড হাউস হচ্ছে অলওয়েজ অর্থ, কথাবার্তা, ফুড হ্যাবিট, ইন লস, কুটুম্ব। থার্ড হাউস হচ্ছে মানুষের চেষ্টা, মানুষের ইচ্ছে, এফার্ট, কন্ট্যাক্ট, কানেকশন আর ছোট সিবলিংস, ধরো ভাই বোন। ফোর্থ হাউস হচ্ছে স্কুল, স্কুল এডুকেশন, মা, বন্ধু, বাড়ি, ফ্যামিলি, প্রপার্টি। ফিফথ হাউস হচ্ছে মানুষের ইন্টালেক্ট, মানে ইন্টারনাল ব্রেন, বুদ্ধি, বিবেচনা, হায়ার এডুকেশন মানে আফটার ক্লাস 12, প্রেম, ভালোবাসা, লাভ, লাভ লাইফ, তোমার নিজের ভেতরের যে নলেজ, উইজডম, সব কিছু ফিফথ হাউস। সিক্সথ হাউস হচ্ছে হরোস্কোপের ওয়ান অফ দ্য পাপস্থান। ষষ্ঠ হচ্ছে ঋণ, রিপু, অতিরিক্ত বাড়াবাড়ি, ডিজায়ার, লিটিগেশন, মামলা মকদ্দমা এবং হিংসে, জেলাসি, এনিমিটি, সব কিন্তু সিক্স হাউসের মধ্যে পড়ছে। সপ্তম হচ্ছে যেহেতু পার্টনার, বিবাহ, ওয়াইফ, বিজনেস, সেইটা যদি ভালো থাকে আর যেখানেই খারাপ হোক না কেন ওই জায়গাটা সে খুব শান্তি জীবনটা চালাতে পারে। এইথ হাউস হচ্ছে অ্যানসেস্টার্স, প্রপার্টি, রিসার্চ। এইথ হাউস হচ্ছে ডেথ। আর এইথ হাউস হচ্ছে তন্ত্র মন্ত্র এইসব। অকাল্ট। আচ্ছা, এইথ হাউস কিন্তু ফিজিক্যাল রিলেশন অলসো। নাইন্থ হাউস হচ্ছে হরোস্কোপের মোস্ট 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। নবম হচ্ছে ভাগ্য, নবম হচ্ছে পিতা, নবম হচ্ছে ধর্ম। তুমি তোমার বাবার দিক থেকে কতটা সাপোর্ট পাবে, বাবাকে তুমি কতটা ভালোবাসো, বাবা তোমায় কতটা হেল্প করবে, সেটাও কিন্তু নবম। তো 10th হাউস হচ্ছে এবার জব। কর্ম, কর্ম। জব, জব। জব বা অ্যান্ড প্রফেশন। জব অ্যান্ড প্রফেশন। 11th হাউস হচ্ছে ইনকাম, তুমি কি ইনকাম করছো, দ্যাট ইজ নট ইউর ইনহেরিটেন্স। কারোর যদি 11th হাউস খালি থাকে? কোনো অসুবিধা নেই। হুম। যদি 11th হাউসে কিছুই নেই, হুম। নো প্রবলেম। কিন্তু 11th লর্ড যদি ভালো জায়গায় থাকে আচ্ছা। তাহলে সে ঠিক আছে। 12th হাউস হচ্ছে এন্ড, এটা হচ্ছে এক্সপেন্স। 11 যেমন আয়, এটা হচ্ছে এক্সপেন্স মানে আচ্ছা, ব্যয়। ব্যয়। 12th হাউসকে বলা হয় লস। সাড়ে সাথী। অনেকে ভয়ও পায়, আমিও ভয় পাই একটু হলেও। তো সাড়ে সাড়ে সাথীটা সাথী কি? চলছে। হ্যাঁ। শনি যখন চন্দ্রের আগের ঘরে 2.5 বছর, সেটা হলো শুরু, শনি রাশির ওপরে উঠবে, সেটা হলো মধ্যের পয়েন্ট, মানে সব থেকে বেশি ঝামেলার বা সব থেকে উদ্বেগের সময় সেটা। আর তারপরে আরো 2.5 বছর, এই যে আড়াই আড়াই আড়াই। আমাদের আজকের গেস্ট শ্রীপর্ণা ঘোষ। শ্রীপর্ণা ম্যাম একজন গোল্ড মেডেলিস্ট ইন অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই খুব ভাস্ট একটা জিনিস, তো সেটাকে তো 1-1.5 ঘন্টার মধ্যে ফিট করাটা খুব ডিফিকাল্ট। তো একদম বেসিক লেভেল অফ অ্যাস্ট্রোলজিটাই আমি চেষ্টা করেছি এই এপিসোডে ক্লিয়ার করার। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। যারা বিশ্বাস করেন আপনারা আপনাদের চার্ট নিয়ে এপিসোডটা দেখতে পারেন, অনেক কটা ক্ল্যারিটি আপনারা পাবেন। চেষ্টা করবেন পুরো এপিসোডটাই দেখার, তাহলে আপনাদেরও সুবিধে হবে পুরো বেসিক লেভেলটা বোঝার জন্য। সো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। শ্রীপর্ণা ম্যাম, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ আসার জন্যে। থ্যাংক ইউ। অ্যাস্ট্রোলজিটা এমন একটা সাবজেক্ট যেটার দুটো এক্সট্রিম সাইড আছে। কয়েকজন যারা খুব বিশ্বাস করেন এবং কয়েকজন আছে যারা একদম বিশ্বাস করেন না। এবার আমার আজকের এই এপিসোডটা মেনলি ফোকাস করছে সেগমেন্ট 1, যারা বিশ্বাস করে কিন্তু নিজের চার্টটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখায়। কিন্তু আমার মনে হয় যে নিজের চার্টটা অন্তত নিজের বোঝাটা খুব জরুরি, যেটার জন্যে আজকে এই মাস্টার ক্লাসটা আমরা করছি। অ্যান্ড এটা 1-1.5 ঘন্টায় ফিট করাটা খুব ডিফিকাল্ট আমি জানি, যার জন্য একদম বেসিক লেভেল থেকে আমি শুরু করতে চাইছি। প্রথমেই যেটা অবভিয়াস আমার জিজ্ঞাসা আসছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিটা কি। আমি প্রথমেই বলি,
অ্যাস্ট্রোলজি ইজ নট এ সায়েন্স। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সাবজেক্ট যেটা বেস হচ্ছে অ্যাস্ট্রোনমি, মানে স্পেস, যেখানে যে ওখানে যে গ্রহগুলো আছে, বা ধরো গ্রহ তো আমরা তো 9টা গ্রহ অ্যাস্ট্রোলজিতে বলি, কিন্তু স্পেসে তো সূর্য চন্দ্রকে ঠিক ওইভাবে গ্রহ বলা হয় না, তার সঙ্গে রাহু কেতু আছে, এইভাবে 9টা গ্রহ, 12টা রাশি, 12টা হাউস, 12 9 12 এই ডিভিশনে অ্যাস্ট্রোলজিকে ভাগ করা হয়। তার মধ্যে 9টা গ্রহর ভূমিকা সব থেকে বেশি, যেহেতু 360 ডিগ্রি হচ্ছে স্পেস, তাকে যখন 12টা রাশিতে ভাগ করা হয় তখন সেটা 360 / 12, সেটা হলো 12টা হাউস। আবার 12টা হাউসের সঙ্গে সঙ্গে 12টা রাশিও, ওই এক একটা হাউসের ওপরে এক একটা রাশিকে আমরা প্লেস করি, তার উপরে গ্রহগুলোকে যখন যখন যে ডিগ্রিতে, ল্যাটিটিউড লঙ্গিটিউডে, মানে আর্থটা যখন রোটেট করছে, সেইখানে যার যে ল্যাটিটিউড লঙ্গিটিউডে জন্ম হচ্ছে সেই অনুযায়ী তার একটা হরোস্কোপ হয়। আচ্ছা। এই হরোস্কোপের থেকেই আমরা মানে কুষ্টি, বা হরোস্কোপের বাংলাই হচ্ছে কুষ্টি, সেই হিসেবে মানুষের ভবিষ্যৎ বা মানুষের জীবনে কতটা উন্নতি আছে, কতটা উন্নতি নেই, কতটা অবনতি আছে, এগুলোই অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তাকে অ্যাওয়্যার করে দেয়া, হুম। তার মধ্যে চেতনা তৈরি করা। তো এই যে মানুষের জীবনে অ্যাস্ট্রোলজির ভূমিকা, কেউ কেউ বিশ্বাস করে না, যারা নাস্তিক তারা ভগবানও বিশ্বাস করে না, তাই তো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করার কথাই নয়। কিন্তু যারা ভগবান বিশ্বাস করুক কি না করুক, অ্যাস্ট্রোলজি ইজ আ সাবজেক্ট, মানে এটা ঠিক পিওর সায়েন্স না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট সায়েন্স। কেন কি, ওর বেসটাই হচ্ছে স্পেস, ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডে যে 9টা গ্রহ এবং তাদের যে কসমিক এনার্জি, মানে কসমিক এনার্জি তো সারাক্ষণই আমরা কসমিক এনার্জি দিয়ে উই আর সারাউন্ডেড, তার মধ্যে ওই গ্রহগুলোর থেকে যে কসমিক এনার্জিগুলো কারুর মধ্যে বেশি ঢুকছে, কারুর মধ্যে কম ঢুকছে, কারুর মধ্যে ঢুকছেই না, দ্যাট ডিপেন্ডস অন দ্য প্ল্যানেটস, হুম। এই 9টা গ্রহ। হুম। তো সেই হিসেবেই প্রথমত অ্যাস্ট্রোলজির এফেক্ট বলে আমাদের মানে চিন্তা করতে হবে, হোয়াটস দ্য এফেক্ট। তার মানেই নয় যে অ্যাস্ট্রোলজি করে কোনো মানুষের জীবনে 0কে 100 করা যাবে, আবার যার ভীষণ মানে বাজে আছে তাকেও এমন একটা কিছু তন্ত্র করে বা মানে কি বলবো, প্রতিকার করে পুজো করে, এই ধারণাটা কিন্তু একদম ভুল। হুম। মানুষের জীবনে যা হবার সেটা জন্ম সময়, হুম। যখন সে ভূমিষ্ঠ হলো, যখন সে মাতৃগর্ভের বাইরে এলো, তখনকার মোমেন্টে যে হরোস্কোপটা তৈরি হয়, যে প্ল্যানেটগুলো যেখানে রয়েছে 12টা ঘরের মধ্যে, এবং যে ল্যাটিটিউড লঙ্গিটিউডে সে জন্মেছে, সেই বুঝেই প্রথম তার হরোস্কোপটা তৈরি হবে। এবং জীবনের প্রথম দিন, ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই হরোস্কোপটাই তার জীবনের সমস্ত, মানে ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব কিছু নির্ধারিত হুম। হয়। এবং অ্যাস্ট্রোলজাররা শুধু সেইটুকুই বলতে পারে যে কি ভবিষ্যতে আছে, কি হবে। আহ, মানুষের জোডিয়াক সাইন্স দুটো হয়, আমি জানতাম একটা, আমি 17 সেপ্টেম্বর তো আমি ভার্গ ভাবতাম, তো তারপর আমি জানলাম যে দুটো হয়, তো সেটার ব্যাপারে একটু কিছু বল। ধরো সান, সূর্য, যাদের সূর্য ধরো 15ই জুন টু 15ই জুলাই, আচ্ছা। তারা হচ্ছে তোমার কর্কট, মানে ক্যান্সার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, তার জন্য তোমার ইন্ডিয়া কি কোথাও, যে পৃথিবীর যেখানেই জন্মাও, তোমার জোডিয়াক সাইন অ্যাকর্ডিং টু সান, অ্যাকর্ডিং টু রবি, সেইটাই হচ্ছে জোডিয়াক সাইন। মানে আচ্ছা। 15ই জুন টু 15ই জুলাই কর্কট, 15ই জুলাই টু 15ই আগস্ট হচ্ছে লিও, সেটা হচ্ছে জেনারেল। আর স্পেসিফিক হচ্ছে যে তুমি যে দেশে, যে ল্যাটিটিউড লঙ্গিটিউডে জন্মেছো, সেখানে দ্য পজিশন অফ দ্য মুন, মানে চন্দ্র, চন্দ্রই হচ্ছে রাশি, সেটা হচ্ছে আচ্ছা। মুন সাইন, সেটা হচ্ছে পিওর ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজির। চন্দ্র হচ্ছে রাশিকে রিপ্রেজেন্ট করে, মানে রাশিটাকে হুম। মানুষের হরোস্কোপে একটা চার্টে যেখানে চন্দ্র অবস্থান করছে সেইটাই তার রাশি, কিন্তু জোডিয়াক সাইন ডিফারেন্ট হতেই পারে। হুম। কেন কি, তার ডেট অফ বার্থ অনুযায়ী, মানে ধরো 15 থেকে 15 এক একটা মাসের, সেটা হচ্ছে জেনারেল, ইন্টারন্যাশনাল, কিন্তু রাশিটা হচ্ছে স্পেসিফিক। ধরো আচ্ছা। ইন্ডিয়া, তার মধ্যে ক্যালকাটা, সেখানকার ল্যাটিটিউড লঙ্গিটিউড যাতে ওই মুহূর্তে, মানে ধরো দুপুর 2:30, ওই মুহূর্তে জন্মালো যে, সেইটা যার, সেখানে তার হরোস্কোপে চন্দ্রর যা পজিশন, দ্যাট ইজ অনলি রাশি। সেটা বিদেশেও হতে পারে, ইন্ডিয়াতেও হতে, মানে অল ওভার ওয়ার্ল্ড। তো আমি যেটা ভার্গ বলছি ওটা সান সাইন, আর মুন সাইনে তাহলে আমারটা কি হবে? মুন সাইনে তোমার হরোস্কোপ যদি দেখা যায়, তাহলে তোমার চন্দ্র যেখানে বসে রয়েছে হুম। সেটাই হবে তোমার রাশি। আচ্ছা। ধরো মেষ, বৃষ,
এরম মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট করতে করতে মীন অবধি এই যে 12টা রাশি, কোনো মানুষের যেখানে হরোস্কোপের চন্দ্র বসে রয়েছে সেটাই রাশি। আচ্ছা। তোমার কুষ্টি যদি তুমি বের করো, ধরো তুমি জানো না, হরোস্কোপটা সামনে রাখলে সেখানে তুমি নিজে খুঁজেই বের করতে পারবে চন্দ্র কোথায় লেখা রয়েছে, সেটাই হচ্ছে তোমার রাশি। তো এবার একটা ইন্টারেস্টিং, যেটার জন্য আমি এপিসোডটা করছি, যেটা আমি আমার অডিয়েন্সকে রিকোয়েস্ট করছি যে যারা ইন্টারেস্টেড অ্যাস্ট্রোলজি বোঝার জন্যে, আই উড রিকোয়েস্ট ইউ নিজের চার্টটা বের করে এখন হাতের সামনে রেখে দিন। আমরা অ্যাস্ট্রোলজি একটা মাস্টার ক্লাস করব, যেটার মেন উদ্দেশ্য হচ্ছে চার্ট, নিজের চার্ট কি করে পড়তে হয় অন্তত বুঝতে পারবেন, মানে ওটার ইন্টারনালাইজ কেউ আমাদের মতো সাধারণ মানুষ করতে পারবেন না। তার জন্যই শিপর্ণা ম্যামের মতো লোকজন আছে যাদের কাছে আমাদের যেতে হবে, কিন্তু নিজের চার্টটা দেখে যাতে নিজেরা বুঝতে পারি যে কোথায় কি প্লেসড, কীরকম করে দেখতে হয়। তো আমি আমার চার্টটাও এখন আমার ফোনে রেখে দিচ্ছি। টিভিতে একটা চার্ট, হ্যাঁ, তো এটা কি লগ্ন চার্ট? এটা লগ্ন এটা chart। লগ্ন চার্ট, যেটা তুমি বললে যে 12-9-12, হ্যাঁ। 12টা হাউস, হ্যাঁ। 12টা রাশি, আর 9টা প্ল্যানেট। 9টা প্ল্যানেট। আর একটা জিনিস আছে যে 27টা নক্ষত্র। আচ্ছা। চন্দ্রর টোটাল 27টা নক্ষত্র হয়, অশ্বিনীর থেকে শুরু করে ওই মানে এক একটা হাউসে 3টে করে নক্ষত্র পড়ে। মানে ধরো মেষ একদম টপে, ওখানে 3টে নক্ষত্র আছে, এরকম প্রত্যেকটা যে 1 2 3 4 করে এই যে 12টা ঘর। ফার্স্ট হাউসটা কোনটা? ফার্স্ট হাউস এই হরোস্কোপের ফার্স্ট হাউস হচ্ছে তোমার ওই মকর রাশি, লগ্ন যেখানে লেখা। কিন্তু আমরা তো আর সবসময় ওইরকম ভাবে বলবো না, আমরা জোডিয়াক দিয়ে বিচার করবো। জোডিয়াক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে একদম টপে যেটা রয়েছে, যার একদিকে জুপিটার একদিকে রাহু, এই টপের যে ঘরটা ওটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, ওটা হচ্ছে ফার্স্ট হাউস, ওটা হচ্ছে মেষ মানে এরিস। আমার চার্টটাই দেখি, ওটা হচ্ছে মেষ বা এরিস। ওখানে 3টে নক্ষত্র আছে, ওখানকার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, মানে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। একটু ইংলিশেও টার্মগুলো একটু বল। মেষ রাশির যেটা রুলিং প্ল্যানেট, মানে মেইন যে ওর আর কি হাউস লর্ড যাকে বলে অধিপতি, সেটা হচ্ছে মার্স। আচ্ছা। মার্স ইজ দ্য ওনার অফ এরিস মানে মেষ, কিন্তু সেটাকে আমি বলবো মেষ রাশি। কিন্তু যতক্ষণ না চন্দ্র গিয়ে ওই এরিসে বসছে ততক্ষণ সেটা কিন্তু রাশি হলো না। আবার প্যারালালি যদি দেখা যায় যে ওই ওপরে টপে এরিসে লগ্ন বসে রয়েছে, যেমন এখানে লগ্ন দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেই মানুষটার হলো মেষ লগ্ন। তাহলে বুঝতে পেরেছো তফাৎটা? যদি মুন বসে থাকে, মুন মানে চন্দ্র, দ্যাট ইজ কল রাশি। আর যদি লগ্ন লেখা থাকে বা অ্যাসেন্ডেন্ট, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, মানে রাইজিং সাইন, মানে শুরু, স্টার্টিং। তো জোডিয়াকের শুরু হচ্ছে মেষ, আর এই যে আমরা হরোস্কোপ দেখছি এর শুরু হচ্ছে মকর। মকর মানে কেপ্রিকর্ন, যেখানে পিএল স্টার লেখা, এলে লগ্ন মানে এলে। ঠিক আছে, এখানে যেমন লগ্ন হচ্ছে মকর লগ্ন, আর ঠিক তার উল্টো দিকে বসে রয়েছে মুন। তাহলে তোমাকে এক্ষুনি বললাম মুন যেখানে থাকে সেটা তার কি হলো, রাশি। আর এটা এই যে আমাদের আজকে মানে এই মুহূর্তে যে চার্টটা আমরা দেখছি তাতে দেখা যাচ্ছে চন্দ্র ওর নিজের ঘরে ক্যান্সারে বা কর্কটে বসে আছে। দিস ইজ দ্য হাউস অফ ওন হাউস অফ মুন। মানে মুনের প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা করে নিজের ঘর আছে, একটা করে উচ্চ ঘর আছে, একটা করে নিচ ঘর আছে। যেটা আমরা বললাম এক্ষুনি এরিস বা মেষ, তার লর্ড হচ্ছে মার্স, ওটা হচ্ছে মার্সের ওন হাউস। তারপরে যে সেকেন্ড যেখানে জুপিটারটা দেখা যাচ্ছে সেটাকে বলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। সেটা দুটো গ্রহ ক্লকওয়াইজ যায়। আচ্ছা, সেটা হচ্ছে রাহু এন্ড কেতু। রাহু কেতু কিন্তু কখনো অ্যান্টি ক্লকওয়াইজ যায়, অপোজিটে বসে, অপোজিটে। দ্যাট ইজ কল্ড ড্রাগনস হেড এন্ড ড্রাগনস টেল। এদেরকে বলা হয় ছায়া আর উপচ্ছায়া। প্রথম যে হাউস ওপরে টপ একদম একদম 0 ডিগ্রি মানে একদম টপে, ওখানে ওইটা হচ্ছে মেষ মানে এরিস, ওর অধিপতি গ্রহ হচ্ছে বা লর্ড হচ্ছে মাস। মাস মানে ফায়ার, এটা হচ্ছে ফায়ার। তার কারণ প্রত্যেকটা ঘরের মধ্যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। ফায়ার, পৃথ্বী, আর্থ, বায়ু, এয়ার অ্যান্ড ওয়াটার, 4টে সাইন আসে। ঠিক আছে, আবার আসে চর, স্থির, দিশভা মানে মুভেবল, স্থির,
আর একটা হচ্ছে মানে যেটা ডুয়াল সাইন হয়। প্রত্যেকটা রাশির কিন্তু বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রত্যেকটা হাউসের। তোমরা রাশি বলবে না, তোমরা বলবে হাউস। তো সেকেন্ড হাউস হচ্ছে টরাস বা বৃষ, তার অধিপতি বা তার লর্ড হচ্ছে ভিনাস বা শুক্র। থার্ড দেখো 3 নম্বর ঘর, মানে জুপিটারের পর যেখানে মার্স বসে রয়েছে সেই জায়গাটা হলো মিথুন, জিমেনাইন। আচ্ছা। ঠিক আছে, এর লর্ডকে হচ্ছে মার্কারি, বুধ। তারপরের যে হাউস সেটা হচ্ছে কর্কট বা ক্যান্সার, তার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র বা মুন, যেটা এখন নিজের ঘরে বসে রয়েছে। মানে আজকে যে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু চন্দ্রকে নিজের ঘরে নিয়ে কথা বলছি, এবং চন্দ্র নিজের ঘর কিন্তু কর্কট। তাহলে আজকের রাশিটা কি হলো বলো? কর্কট রাশি। মানে যে হরোস্কোপে মুন যে হাউসে থাকছে সেটাই হচ্ছে রাশি। আর লেখা মানে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, সেটা হচ্ছে লগ্ন। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এই যে 12 হাউস আমরা তো আজকে জোডিয়াক দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আমরা যে হরোস্কোপটা দেখছি তার স্টার্টিং পয়েন্ট কোথায়? যেখানে লগ্ন বসে রয়েছে। তাহলে এই যে মানুষের যার ছক দেখছি, তাহলে তার লগ্ন হচ্ছে মকর আর রাশি হচ্ছে কর্কট। কর্কটটা ইংলিশে কি? কর্কট ক্যান্সার। ক্যান্সার। তারপরে বলি কর্কটের পরে আসে সিংহ। সিংহ মানে লিও। আচ্ছা। লিওর মাস্টারকে মানে হু ইজ দ্য মানে রুলিং প্ল্যানেট, সেটা হচ্ছে সান, সূর্য। সান বছরে একবারই সিংহ রাশিতে বা লিওতে আসে। দ্যাট ইজ দ্য ওন হাউস অফ সান। ঠিক আছে, বছরে একবার, সেটা হচ্ছে 15th আগস্ট টু 15th সেপ্টেম্বর। এক বছরে ওয়ান্স ইন আ ইয়ার, সেটা মনে রাখতে হবে সিংহতে। তারপরের ঘরটা হচ্ছে কন্যা, সেটা হচ্ছে ভার্গ, তার অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি। দেখো এখন কিন্তু মার্কারি ওখানে বসে রয়েছে, মানে মার্কারির ওটা নিজের হাউস। শুধু তাই না, ওখানে মার্কারি এক্সল্টেড হয়, মানে তুঙ্গ হয়। তাহলে এখন কি, এখন কিন্তু ওই আমাদের কন্যা রাশিতে মানে তোমার ভার্গতে কিন্তু মার্কারি বসে আছে। তার মানে নাও মার্কারি ইজ এক্সল্টেড ইন দ্য জোডিয়াক। আচ্ছা। ঠিক আছে, এখন কিন্তু মার্কারি এক্সল্টেড যখন আমরা কথা বলছি। ঠিক আছে, তার পরের ঘরে দেখো, সেটা হচ্ছে বলা হচ্ছে তুলা। তুলা মানে কি? লিব্রা, ইকুইলিব্রিয়াম, মানে সবসময় ব্যালেন্স করছে। তার লর্ড কিন্তু ভেনাস, তার ঘরের অধিপতি গ্রহই কিন্তু ভিনাস মানে শুক্র। তাহলে এখন কিন্তু শুক্র নিজের ঘরে বসে আছে, ভীষণ ভালো, খুব ভালো টাইমে আমরা কথা বলছি। শুক্র এখন দারুণ সুন্দর তুলা রাশি, মানে তোমার লিব্রার অধিপতি, দ্য লর্ড অফ লিব্রা ইজ ইন ওন হাউস। এখন মার্কারি নিজের ঘরে নিজে ভীষণ স্ট্রং, পাওয়ারফুল, তুঙ্গ। চন্দ্র নিজের ঘরে সাংঘাতিক সুন্দর, মানে খুব ভালো এখন, মানে জোডিয়াকের প্ল্যানেটগুলো খুব ওয়েল প্লেসড। আচ্ছা, তারপরে আসি নেক্সট হাউস, সেটা হচ্ছে তোমার বৃশ্চিক বা স্করপিও। এটা হচ্ছে মার্সের ঘর, মার্সের লর্ড। ওখানে মঙ্গল হয় তুঙ্গ মানে নিজের ঘর, আর চন্দ্র হয় ওখানে ডাউন, মানে মুন ওখানে ডেবিলিয়েটেড বা নিচস্থ হয়। আর মঙ্গলের যেমন এরিসকে বলেছিলাম আমরা মেষকে মঙ্গলের একটা ঘর, বৃশ্চিকও কিন্তু মঙ্গলের আর একটা ঘর। আচ্ছা। ঠিক আছে, কিন্তু ওটা ছিল অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আর এটা হচ্ছে এখানে কিন্তু জলরাশি। সেই জন্য মার্স এখানে কিন্তু কম অ্যাগ্রেসিভ বা কম ভায়োলেন্ট। যেহেতু বৃশ্চিকের মার্স মানে একটু পুল, আর এরিসের মার্স মানে একদম ফায়ারি সাইন। ঠিক আছে, তারপরে হচ্ছে ধনু বা স্যাগিটেরিয়াস, ওখানকার লর্ড হচ্ছে জুপিটার। ঠিক আছে, স্যাগিটেরিয়াস বা ধনু রাশির যার মানে যে অধিপতি গ্রহ বা যে মানে হাউস অফ দ্য লর্ড, সে হচ্ছে জুপিটার। সে এখন কোথায় বসে আছে? বসে আছে টরাসে। জুপিটার থেকে 6th, মানে ভালো জায়গায় নয়। জুপিটারের পজিশনটা স্যাগিটেরিয়াস হিসেবে নট ইন গুড প্লেস, কিন্তু জুপিটার ওখানে ঠিক আছে এখন। তারপরের ঘরটাই হচ্ছে মকর বা কেপ্রিকর্নের লর্ড হচ্ছে স্যাটার্ন, যে নাকি এখন ট্রানজিটে দেখা যাচ্ছে রেট্রোগ্রেড। দেখো স্টার সাইন একটা করা, ওটা হচ্ছে বক্রি, মানে যে কোনো গ্রহ সামনে যায় আর কি, সামনে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যেটা বললে। কিন্তু এখানে স্যাটার্ন যখন ব্যাকে চলে আসে, সামনে না গিয়ে, তখন সেটাকে বলা হয় রেট্রোগ্রেটেড বা বক্রগতি। কি করে বুঝবে? যখন দেখবে কোনো গ্রহের পাশে একটা স্টার, সেটা বক্রগতি। তার মধ্যে রাহু আর কেতু সারাক্ষণই বক্রগতি থাকে, ওরা কোনো দিনও সোজা হয় না। কেন?
ওরা তো ক্লকওয়াইজ আর এরা তো অ্যান্টি ক্লকওয়াইজ। তার মধ্যে রাইট দিস মোমেন্ট যে মকর লগ্নের অধিপতি গ্রহ শনি বসে রয়েছে রেট্রোগ্রেটেড, কী করে, তার পরের হাউসও শনির ঘর, কিন্তু ওটা যেহেতু স্টার, মানে এখন শনি সোজা যাচ্ছিল, ও হঠাৎ ব্যাক, মানে একটুখানি ব্যাক মোশনে এসে জুন থেকেও ব্যাক হয়ে গেছে, ওটা আবার সোজা হয়ে যাবে নভেম্বরে। কিন্তু মকর বা কেপ্রিকনের লর্ড হচ্ছে স্যাটার্ন। সুতরাং লগ্নপতি যদি জিজ্ঞেস করি উইজ দ্য লর্ড অফ ইয়োর লগ্ন, মকর লগ্নে বা কেপ্রিকন বলবে স্যাটার্ন। আবার তার নেক্সট যে হাউস সেটাও হচ্ছে তোমার ওই অ্যাকোয়ারিয়াস, ওটা হচ্ছে স্যাটার্নের নিজের মূল ত্রিকোণ, ওটা হচ্ছে ভীষণ 12th হাউস। ভালো। হ্যাঁ, না, 12th না, ইট ইজ 11। 11th হাউস। আচ্ছা 11তেও কিন্তু মানে এই যে পরপর যে কেপ্রিকন আর অ্যাকুয়ারিয়াস, এদের দুজনেরই কিন্তু লর্ড হচ্ছে স্যাটার্ন। আচ্ছা মকর লগ্নেরও অধিপতি শনি, কুম্ভ লগ্নেরও অধিপতি শনি, কিন্তু কুম্ভ হচ্ছে শনির মূল ত্রিকোণ, ভীষণ পাওয়ারফুল। কুম্ভে শনি কাটছিল রামকৃষ্ণ পরমহংস, মানে শনি যখন কুম্ভে থাকে তখন তার শনির দারুণ ঝাঁঝ, দারুণ পাওয়ার, কিন্তু এখন তো বকরি হয়ে গেছে, কিন্তু আবার ডাইরেক্ট হবে, যখন ডাইরেক্ট হবে তখনও ভীষণ পাওয়ারফুল। তবে বকরি শনিও অশুভ গ্রহ বা পাপগ্রহ যখন বকরি হয় সেটা যে ভীষণ খারাপ তা না। আর শনির ওটা নিজের ঘর, নিজের হাউস, আবার ওটাকে বলা হয় মূল ত্রিকোণ, এটা ভীষণ স্ট্রং, ভীষণ পাওয়ার। আর তারপরের ঘরটা হলো মিন বা পিসেস, ওখানে এখন বসে রয়েছে রাহু। তাহলে 12টা ঘর অ্যাকর্ডিং টু জোডিয়াক, মানে মেষ টু মিন, এরিস টু পিসেস, দেয়ার আর 12 হাউসেস। এবারে যদি আমরা 12 হাউসকে বলি এক একটা ঘরের এক একটা অধিপতি, তাহলে সেটার 12 মানে সাইন হয়ে গেল। মেষ বৃষ মিথুন কর্ক, তখন কিন্তু আর হাউস না, তখন মেষ বৃষ মিথুন কর্কট এরম করে বলতে হবে। আবার যখন 9টা প্ল্যানেট হলো, তখন 9টা প্ল্যানেট যেখানে যেখানে যেরকম ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, কে ডাইরেক্ট আছে, কে সোজা আছে, কে মানে বক্রগতি, সেই বুঝে তখন তার প্ল্যানেটারি পজিশনগুলো দেখে নিয়ে প্রেডিকশন করতে হবে। আর এটা হচ্ছে পার্মানেন্ট, এটা হচ্ছে একদম, মানে এটা জন্ম মুহূর্ত থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই প্ল্যানেটগুলো কোনো দিন কখনো পরিবর্তন হবে না। এটাকে হচ্ছে যে বার্থ প্ল্যানেট, ঠিক আছে, নেটাল চার্ট। আর একটা হয় যেটা ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা গ্রহই কিন্তু এই 12টার ওপরে ঘুরছে, তার মধ্যে সবথেকে দেরি করে ঘোরে শনি আর সবথেকে ফাস্ট ঘোরে বুধ। তো প্রত্যেকটা গ্রহ যে প্রত্যেকটা রাশির ওপরে মানে রোটেট করছে, তো সেইগুলো তো চেঞ্জ হচ্ছে, সেই এফেক্টটা কিন্তু মানুষের হরোস্কোপে পড়ে। মানে ওয়ান ইজ বার্থ প্ল্যানেট, ওয়ান ইজ ট্রানজিট প্ল্যানেট। তাহলে শুধু তুমি বার্থ প্ল্যানেট দেখে যদি কারোর হরোস্কোপ অ্যানালিসিস করো তাহলে কিন্তু সবসময় মিলবে না, কেন কি এখনকার যা বার্থ প্ল্যানেট তার ওপরে, ধরো তুমি যখন জন্মেছো, ধরো তুমি 2002-এ জন্মেছো, 2002, তখনকার তোমার যা প্ল্যানেট তার ওপরে এখন এই মুহূর্তে নভেম্বরে যখন যা প্ল্যানেট হবে সেইটাকে পুট করে তবে তোমার রেজাল্ট বলতে হবে। এবং তার সঙ্গে বলতে হবে দশা। হোয়াট ইজ দশা? ওই যে চন্দ্র যে নক্ষত্র বসে রয়েছে তাকে ভেঙে 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 দশার মধ্যে আসতে হয়। তো জন্ম রাশিচক্র হরোস্কোপ, সেকেন্ড হচ্ছে দ্য মানে প্রেজেন্ট প্ল্যানেট পজিশন অফ দ্য ট্রানজিট রাইট দ্যাট মোমেন্ট, থার্ড হচ্ছে দশা। এই তিনটে জিনিস হচ্ছে একদম বেসিক স্টার্টিং পয়েন্ট অফ দ্য ক্যালকুলেশন। তো এখানে আমার 1000টা প্রশ্ন অলরেডি মাথায় এসে গেছে। রাহু আর কেতু সবসময় অপোজিট থাকে, যার জন্যে রাহু আছে 12th হাউসে, হ্যাঁ, কেতু আছে ঠিক অপোজিটে, দেখো ওর 7th, কেতু আছে ওর ক্যালকুলেট 7th-এ। করো 1 2 3 4 5 6 7 অলওয়েজ ওরা হচ্ছে সেম ডে সেম মোমেন্টে ওরা ট্রানজিট করে। মানে যেই মুহূর্তে রাহু ঘুরলো সেই মুহূর্তে, কেন কি ইটস দ্য ড্রাগন, রাহু ইজ দ্য হেড অফ দ্য ড্রাগন অ্যান্ড কেতু ইজ দ্য টেল অফ দ্য ড্রাগন। তাহলে একটা ড্রাগন যখন মুভ করবে তখন তো একই সঙ্গে মুভ করবে, কিন্তু জোডিয়াকে অনলি রাহু অ্যান্ড কেতু যেটা নাকি ক্লকওয়াইজ ঘুরবে, আর সমস্ত গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন আমি আমার চার্টটা তোমাকে দেখাচ্ছি, মানে এটা অডিয়েন্সের বোঝার সুবিধের জন্য আমি যেটা করছি। আমার যেমন আই এম রুল বাই স্যাটার্ন। এবার স্যাটার্ন আমি যতটুকু জানি সেটা ঠিক না ভুল তুমি বলো, যেটা হচ্ছে স্যাটার্ন ইজ দ্য স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট। তো স্যাটার্নকে অনেকে ভয় পায়, এবং এটা সালটাও স্যাটার্নের 2024, 8 মানে স্যাটার্ন 8 17 26, হ্যাঁ নিউমারোলজিতে। তো
সেখানে যদি কেউ যে স্যাটার্ন রুলড সে যদি খারাপ কাজ না করে তাহলে তার ভয় পাওয়ার কোনো পাওয়ার কারণ নেই। কারণ নেই, কারণ হি ইজ আ প্ল্যানেট এটা অফ হচ্ছে জাস্টিস। অনেস্টি অ্যান্ড জাস্টিস, এটা Honesty. তো সন্ন্যাসী। হুম। স্যাটার্ন ইজ আ স্পিরিচুয়াল প্ল্যানেট। তো এখানে আমার চার্টে স্যাটার্ন আর মুন একসাথে আছে, সেটা কি ভালো না খারাপ? শুনো, এখানে তোমার চার্টে দেখা যাচ্ছে হুম যে ধনু লগ্ন, তো ধনু লগ্নের স্যাটার্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। মানে স্যাটার্নকে ভয় তো করবেই না, উল্টে স্যাটার্ন তোমাকে অনেক কিছু দেবার লোক। স্যাটার্ন তোমায় কি দেবে? স্যাটার্ন 4th হাউসে ভেরি গুড, কখনোই খারাপ না। কেন কি স্যাটার্ন ইজ দ্য প্ল্যানেট অফ ইউর মানি অ্যান্ড ওয়েলথ। স্যাটার্ন ইজ দ্য প্ল্যানেট অফ ইউর এস্টাবলিশমেন্ট, মানে প্রতিষ্ঠা। সেইটা তোমার বসে রয়েছে 4th হাউসে জুপিটারের ঘরে, ভীষণই ভালো। এবং জুপিটার কিন্তু প্যারালালি বসে রয়েছে স্যাটার্নের ঘরে। তোমার কিন্তু রুলিং প্ল্যানেট জুপিটার, স্যাটার্ন ভেবো না। আচ্ছা। তার কারণ তোমার ধনু লগ্ন, লগ্নপতি যখন বৃহস্পতি হয় তখন বৃহস্পতি হচ্ছে তোমার রুলিং প্ল্যানেট। তুমি বৃহস্পতিরই ধরতে গেলে জাতক, এবং বৃহস্পতি বসে রয়েছে তোমার লগ্নপতি শনির ঘরে, এবং শনি বসে রয়েছে বৃহস্পতির ঘরে। তাহলে যদি বৃহস্পতি তোমার 4th লর্ড, মানে তোমার বুদ্ধি, তোমার মন, তোমার ফ্যামিলি, তোমার এডুকেশন, তোমার মানে যাই হোক, তোমার হেলথ, সব কিছুই জুপিটার। সেই জুপিটারটা বসে রয়েছে 2nd হাউসে স্যাটার্নের ঘরে। কোথায়? ইন দ্য প্লেস অফ ওয়েলথ। আর স্যাটার্ন, দ্য প্লেস অফ ওয়েলথ, মানি, সেটা বসে রয়েছে জুপিটারের ঘরে। সেটা কোথায়? তোমার ফ্যামিলি, তোমার মা, তুমি ভীষণ মাকে ভালোবাসবে, তুমি ভীষণ বন্ধু বান্ধব প্রিয়, তোমার ভীষণ একটা মানে পরিষ্কার সরল মন আছে। কেন কি তোমার যেহেতু শনি, স্যাটার্ন অ্যান্ড জুপিটার এরা যেহেতু প্লেস এক্সচেঞ্জ করেছে, এটা ক্ষেত্র বিনিময় রাজযোগ বলা হয়, রাজযোগ। সুতরাং স্যাটার্ন ইজ দ্য বেনিফিট প্ল্যানেট ফর ইউ। সুতরাং স্যাটার্নকে ভয় করবে না, যতক্ষণ স্যাটার্ন তোমায় সাপোর্ট দেবার লোক। ওই স্যাটার্ন না হলে কিন্তু তোমার টাকা আসবে না, স্যাটার্ন না হলে কিন্তু তুমি এস্টাবলিশড হবে না। আর স্যাটার্নের সঙ্গে বসে রয়েছে মুন। যদিও বলা হয় যে চন্দ্র আর শনি একটু মানে একটু বিজদোষ, মানে একটু ডিস্টার্ব হয় মাঝে মধ্যে সাইকোলজিক্যালি। কেন? যেহেতু চন্দ্র হচ্ছে মন, সাইকোলজি, মাইন্ড, আর স্যাটার্ন হচ্ছে দুঃখবাদী, সবসময় একটা কিরকম একটা নেগেটিভ থিঙ্কিং দেয়, মানে সবসময় অকারণে কারণে দুঃখবাদী, দুঃখ, মানে কথায় কথায় একটা মন খারাপ, ওই আর্লি ফেজটা দিয়েও গেছি আমি। ডিপ্রেশন। বাবা, এ তো মানে মুশকিল। তার মধ্যে এখন তোমার 7.5 চলছে, মানে 2023 থেকে। কিন্তু এই চন্দ্র আর শনি হচ্ছে অকাল। চন্দ্র হচ্ছে তোমার জন্য অকাল্ট। এই যে তুমি আমার সঙ্গে আলোচনা করছো, দিস ইজ অলসো অকাল্ট সাবজেক্ট। তোমার ভালো লাগছে কেন এত সাবজেক্ট ছেড়ে আজকে অ্যাস্ট্রোলজি? বিকজ ইউ লাভ অকাল্ট থিং। কেন কি তোমার অকাল্টের গ্রহ চন্দ্র, সেটা তোমার শনির সঙ্গে বসে রয়েছে। দ্যাটস ওয়াই উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য অকাল্ট সাবজেক্ট অ্যাস্ট্রোলজি, মানে যেটা গুহ্যবিদ্যা বলা হয়। আর হোয়াট ইজ মুন? মুন ইজ অলসো দ্য ancestors' property. So Saturn will make you rich because it is joined with ancestors and inheritance planet আর with money. সেখানে তো এটা ভীষণ ভালো জিনিস। সুতরাং শনি তোমার মোটেই খারাপ করছে না, হয়তো স্লো স্টেডি। আর আরেকটা কি, যে যখন শনি আর চন্দ্র একসাথে থাকে, মানে পরে ডিগ্রিটা দেখতে হবে, তখন কি হয় যে তুমি আগেই না একটু আপসেট হয়ে যাবে, মানে হবে না, হতাশ, হবে না, কি হবে, আমি পারবো তো, কনফিউজ, নো, এটা হবে না, তুমি এটা করবে না। কেন কি তোমার যতই স্যাটার্ন অ্যান্ড মুন একসাথে থাকুক, তোমার তো স্যাটার্ন ইন দ্য প্লেস অফ জুপিটার, জুপিটার ইজ দ্য প্লেস অফ স্যাটার্ন, দিস ইজ কল ক্ষেত্র বিনিময় রাজযোগ। কখনো ভাববে না যে স্যাটার্ন তোমার জন্য খারাপ। নেক্সট কোয়েশ্চেনের আগে যেটা আমি চাইছি, প্রত্যেকটা হাউস তো একটা জিনিস রিপ্রেজেন্ট করে, তো যদি তুমি ব্রিফলি একটু মানে কোন হাউসটা কি রিপ্রেজেন্ট করে যদি বললে, যেমন 8th হাউসটা অকাল্ট বললে, তো 1st হাউস থেকে 12th হাউস আমি কোনটা? বলে দিচ্ছি, বিচার একটু করবো। আমি এখানটা ঠিক আছে, দেখো এখানে রাখো, এই যে ওপরে এরিস বা মেষ, সেটা হচ্ছে আমাদের হেড, আচ্ছা আমাদের ফিজিক, আমরা কিরম লোকের সামনে ইমেজ রাখছি, আমাদের শরীর। 1 নম্বর, মানে 1 নম্বর ঘর, ফার্স্ট হাউস, অলওয়েজ রিপ্রেজেন্ট আমাদের শরীর, আমরা নিজেরা, সেলফ,
আমাকে রিপ্রেজেন্ট ফিজিক্যাল করছে। অ্যাপিয়ারেন্স। সেটা তোমার যে লগ্নই হোক, আমি এটা মেষ ধরে বোঝাচ্ছি, কিন্তু সে যদি কেউ কর্কট লগ্ন হয়, কেউ যদি তুলা লগ্ন হয়, কেউ যদি মকর, তাকেই নিজেকে ফার্স্ট হাউস ধরতে হবে। আচ্ছা, লগ্ন যেটা সেটাই হচ্ছে ফার্স্ট ফার্স্ট হাউস হাউস। বা রাইজিং সাইন, মানে শুরু হচ্ছে, শুরুয়াত, সেটাই 1 নম্বর। আর সেকেন্ড হাউস হচ্ছে তোমার ওয়েলথ। সেকেন্ড হাউস হচ্ছে কথা, কীরকম, মানে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের মুখ, চোখ, নাক, কান, গলা, সে কীরকম কথা বলে, দুই মানে এই জায়গাটা আসছে, আমরা কি খেতে ভালোবাসি। এবং সেকেন্ড হাউস হচ্ছে টাকা পয়সা, মানি। সেকেন্ড হাউস হচ্ছে অলওয়েজ অর্থ। সেকেন্ড হাউস হচ্ছে কথাবার্তা। সেকেন্ড হাউস হচ্ছে ফুড হ্যাবিট। সেকেন্ড হাউস হচ্ছে ইনলস, কুটুম্ব। হুম তোমার তোমার কুটুম্বরা খুব ভালোবাসবে, হুম কেন কি তোমার যেহেতু ইনলস প্লেসে বসে রয়েছে বৃহস্পতি, হুম সেই জন্য ইউ উইল বি লাভড বাই ইউর কুটুম্বস, মানে ইনলস পিপল। এইভাবে সেকেন্ড হাউস থেকে এটা বিচার হয়। থার্ড হাউস হচ্ছে মানুষের চেষ্টা, আচ্ছা। মানুষের ইচ্ছে, মানুষের কন্ট্যাক্ট, মানে এফার্ট, কন্ট্যাক্ট, কানেকশন, আর ছোট সিবলিংস, ধরো ভাই বোন। আচ্ছা, তোমার ছোট ভাই বোন আছে? দাদা আছে। ছোট ভাই বোন ছোট ভাই থাকার বোন। কথা না, হুম। কেন কি তোমার হরোস্কোপে থার্ড হাউসে কেতু। কেতু তাহলে কি করে দিয়েছে, এন্ড। কেতু আচ্ছা। শেষ, আর কোনো ছোট ভাই বোনকে রাখবে না তোমার জন্য। তো যাই হোক, 3 নম্বর ঘর হচ্ছে চেষ্টা, ইচ্ছে, কমিউনিকেশন, কন্ট্যাক্ট, কানেকশন, ইয়াঙ্গার সিবলিং, আরও অনেক ভাগ হয়, অত হুম ডিটেলে হুম হুম বললে তো হুম পারবো না হুম অতগুলো ঘর শেষ করতে। আচ্ছা, ফোর্থ হাউস যেখানে এখন মুন বসে রয়েছে, ফোর্থ হাউস হচ্ছে স্কুল, স্কুল এডুকেশন, ছোটোবেলার মানে ছোটোবেলার এডুকেশন, হুম মা, হুম বন্ধু, বাড়ি, ফ্যামিলি, প্রপার্টি। তোমার কিন্তু ফোর্থ হাউসে বসে রয়েছে চন্দ্র, হুম মানে জোরদার ব্যাপার রয়েছে, বিশাল ব্যাপার। তো 4 নম্বর ঘর হচ্ছে মন, বন্ধু, পরিবেশ, প্রপার্টি, ফ্যামিলি লাইফ, এর স্কুল এডুকেশন, মানে হুম। ক্লাস 10-12 অব্দি। এই ফোর্থ হাউসে কোন প্ল্যানেটটা থাকলে খারাপ? ফোর্থ হাউসে যদি রাহু থাকে ভালো হয় না, আচ্ছা। তখন মন ভীষণ চঞ্চল হয়, বন্ধু বান্ধব ভীষণ ডিস্টার্ব করে। ফোর্থ হাউস ইজ এ ইম্পর্টেন্ট প্ল্যানেট, যেমন আমাদের হরোস্কোপে 1 নম্বর, মানে ফার্স্ট, ফোর্থ, 7th, 10th, এগুলোকে বলা হয় মানে ভালো জায়গা। আচ্ছা। ঠিক আছে, কেন্দ্র কোণ। এখানে যদি ইভিল প্ল্যানেট থাকে, ধরো রাহু, কেতু, মানে যেগুলো নাকি লগ্ন সাপেক্ষে খারাপ, অলওয়েজ যে শনি খারাপ তা নয়, যেটা যার লগ্ন সাপেক্ষে যে যার পাপগ্রহ সেটা যদি ওখানে থাকে তাহলে গন্ডগোল। হুম যেমন আমি তোমায় দেখাচ্ছি এখনকার যে হুম হরোস্কোপটা, হুম এখনকার হরোস্কোপে দেখাচ্ছে মকর লগ্ন, হুম 1, 2, 3, 4, মেষ হচ্ছে ওর ফোর্থ হাউস। ওইখানে দেখো রাহু এখন অ্যান্টি ক্লকওয়াইজ দৃষ্টি দিচ্ছে, সুতরাং এখন যাদের মকর লগ্ন তাদের কিন্তু এডুকেশনের জায়গাটা বেশ ডিস্টার্ব, কেন কি ওদের এডুকেশনের গ্রহ চলে গেছে ওর থেকে 6th হাউসে। আর যেহেতু রাহু 12th তাই দিয়ে দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসকে, এখন কিন্তু পড়ায় মন বসবে না, ভীষণ বাজে বন্ধু বান্ধব হবে, মার কথা শুনবে না, মন ভীষণ চঞ্চল হবে। মন, মা, ফ্যামিলি, হুম। পরিবেশ, বন্ধু বান্ধব, প্রপার্টি, সব কিছু ফোর্থ হাউস, ফোর্থ সুতরাং হাউস। যথেষ্ট সেটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আচ্ছা, এবারে আসছি আমরা ফিফথ হাউস। হুম এইখানে দেখো জোডিয়াকে দেখা রয়েছে, যেমন লগ্ন হুম 1, 2, 3, 4, 5, ওখানে বসে রয়েছে জুপিটার। ফিফথ হাউস হচ্ছে মানুষের ইন্টালেক্ট, মানে ইন্টারনাল ব্রেন, হুম বুদ্ধি, হুম বিবেচনা, হায়ার এডুকেশন, মানে আফটার ক্লাস 12, হুম প্রেম, ভালোবাসা, হুম লাভ, লাভ লাইফ, তারপরে তোমার বুদ্ধিবিদ্যা, তোমার মানে ইন্টেলেকচুয়াল, তোমার নিজের ভেতরের যে নলেজ, হুম উইজডম, হুম সব কিছু ফিফথ হাউস। কেন কি এটাও কিন্তু একটা রাজযোগের জায়গা, মানে হুম লগ্ন থেকে যেমন ফোর্থ হাউস একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, লগ্ন থেকে সেরকম ফিফথ হাউসও কিন্তু একটা প্যারালালি খুব ভালো জায়গা। হুম। তোমার হরোস্কোপে দেখো, খালি। যেমন কেউ নেই না, হুম একটা ব্যাপার আছে, তোমার ফিফথ লটকে মঙ্গল ধনু হুম লগ্নে, সে কিন্তু ঠিক বসে আছে তার উল্টো দিকে, উচ্চশিক্ষার গ্রহ, প্রেমের গ্রহ, কার সাথে, ভীষণ ভালো শুক্র সক্ষেত্রস্থ, সুতরাং তোমার পড়াশুনোও ভালো হবে, তোমার একটা দারুণ ক্রিয়েটিভ কালচার ফিল্ডে পড়াশুনো হবে, কেন কি তোমার পড়াশুনোর গ্রহ বসে রয়েছে যেহেতু শুক্রর সঙ্গে, হুম শুক্রের ঘরে, সেরকম একটা দারুণ রোম্যান্টিক রিলেশন তৈরি হুম হবে। কেন কি মঙ্গল হচ্ছে সন্তান, মঙ্গল হচ্ছে প্রেম, মঙ্গল হচ্ছে উচ্চশিক্ষা, মঙ্গল হচ্ছে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং ইন্টেলেক্ট। সেক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি ভালো জায়গায় আছে কিনা সেটাও যেরকম ইম্পর্টেন্ট। হুম পঞ্চম ভাবে ভালো গ্রহ থাকলে তো কোনো কথাই নেই, হুম কিন্তু পঞ্চম ভাবে যদি কোনো বাজে গ্রহ থাকে ফিফথ হাউসে,
মুশকিল হয়ে যাবে। যেরকম যদি একটা আমি এক্সাম্পল দাও। বলছি, যেমন এই যে হরোস্কোপ, হুম এখানে যদি 5th হাউসে ধরো আগে কিছুদিন আগে এখানে রাহু ছিল, তাহলে কি তাদের প্রেমে ভাঙন, হুম পড়াশুনোয় লাইন চেঞ্জ, ভীষণ অশান্তি, বুদ্ধি ভ্রষ্ট, মানে আজকে ভাবছি আমি কমার্স পড়বো, কালকেই বলছে না আমি আবার কম্পিউটার হুম নিয়ে পড়বো, মানে কনফিউজড, সারাক্ষণ একটা কনফ্লিক্ট চলছে কি করব। আর প্রেমের জায়গা কি হচ্ছে, বারবার প্রেম আসছে, বারবার প্রেম ভেঙে যাচ্ছে, কন্টিনিউয়েশন থাকছে না। মানে 5th হাউসে যেরকম ভালো গ্রহ মানুষকে নলেজ দেয়, উইজডম দেয়, ইন্টেলেকচুয়ালি ভেরি হাই স্ট্রং অ্যান্ড হাই পোটেনশিয়ালিটি দেয়, সেরকম 5th হাউসের নেগেটিভ গ্রহ সবগুলো একদম ডিস্টার্ব করতে থাকে, পড়াশুনো করতে দেয় না, হুম লাইন চেঞ্জ করায়, ফোকাস ঠিক রাখে না, বুদ্ধি ভুলভাল হয়, মানে খালি লোকের নেগেটিভ হলেই সে আনন্দ পাবে, লোকের খারাপ হোক তাহলে সে ভীষণ খুশি হবে, হ্যাঁ। এবং সে প্রেমের ক্ষেত্রেও যদি ওরকম বাজে গ্রহ থাকে তাহলে তো সে ফ্লার্ট করবে, মানে ধরো একটা স্টেডি রিলেশন, আবার একটা রিলেশনে হুম গেল, বা বিয়ে করলো, এক্সট্রা ম্যারিটাল, পরকীয়া, মানে একদম 5th হাউস হচ্ছে প্রেম, ভালোবাসা এবং পড়াশুনো, বিদ্যা বুদ্ধি এবং ইন্টেলেক্ট। সন্তান। আচ্ছা। সেরকম পঞ্চম ভাবে যদি ভালো গ্রহ থাকে, সে মানে যার হরোস্কোপ, সে একটা ভীষণ ভালো সন্তানের বাবা হবে, বা তার সন্তানকে নিয়ে তার মানে গর্ব হবে, মানে হ্যাপি হবে। কিন্তু সন্তানের জায়গায় যদি বাজে গ্রহ থাকে, মানে লগ্ন সাপেক্ষে বাজে গ্রহ, নট অনলি রাহু কেতু, লগ্ন সাপেক্ষে যদি খারাপ গ্রহ থাকে, যেমন এই হরোস্কোপের হুম পঞ্চম ভাবে বসে রয়েছে কে, বৃহস্পতি। হুম এই লগ্নের কিন্তু বৃহস্পতি পাপক গ্রহ। হুম এই লগ্নের 5th হাউস পঞ্চম ভাবের যেহেতু প্রেমের জায়গায় বসে রয়েছে বৃহস্পতি, হুম সেই জন্য কিন্তু 5th হাউসের লসের গ্রহ রান করছে। বলা যায় না, যাদের মকর লগ্ন তাদের কিন্তু 2025-এর মেয়ের মধ্যে বর্তমান লাভটা কেটে যেতে পারে। যাদের মকর লগ্ন তারা মিলিয়ে নিয়ে জানিও রোহিতকে। হুম কেন কি পঞ্চম হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা, হুম সেখানে পজিটিভ প্ল্যানেট অলওয়েজ ভেরি গুড। হুম সিক্স এবারে আসি আমরা 6th হাউস। 6th হাউস হচ্ছে হরোস্কোপের ওয়ান অফ দ্য পাপস্থান, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, তিনটে জায়গা হচ্ছে একটা যে কোনো হরোস্কোপে, সে যে লগ্নই হোক, হুম বাজে জায়গা। তো সিক্স কিন্তু উপচয়স্ত মানে সিক্স এইট আর 12th 12। আচ্ছা। পাপস্থান। হুম ষষ্ঠ হচ্ছে ঋণ, হুম লোন, রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, অতিরিক্ত বাড়াবাড়ি ডিজায়ার, আনকন্ট্রোলড, আনম্যানেজেবল, লিটিগেশন, মামলা মকদ্দমা এবং হিংসে, জেলাসি, এনিমিটি, সব কিন্তু 6th হাউসের মধ্যে পড়ছে। আবার আচ্ছা। যদি 6th হাউসে যদি রাহু থাকে, সে ভীষণ ভালো কম্পিটিটিভ এক্সাম পড়ে, কেন কি তার তো তখন টার্গেট এসে যায়, হুম লড়বো, আমাকে লড়ে সবার মধ্যে মানে পেতে হবে। সেই জন্যে 6th হাউসটা একদিক দিয়ে খুবই খারাপ, আমরা সেটাকে বলি যে শরীর খারাপের যোগ। ধরো লগ্নপতি, এই যে হরোস্কোপ, এর যদি লগ্নপতি শনি, সে যদি গিয়ে ওই 6th হাউসে মঙ্গলের কাছে পড়তো, হুম তাহলে তো তার 12 মাসই কিছু না কিছু রোগ ভোগান্তি চলতো, হুম তার তো সবসময় একটা এনিমিটি, যেহেতু শত্রু ঘর, 6th হাউস মানে এনিমিটি, দ্য প্লেস অফ এনিমিটি, হুম সেখানে যদি কারোর ভালো গ্রহ পড়ে, চাকরির গ্রহ পড়লে সারাক্ষণ চাকরির জায়গায় শত্রুতা, আচ্ছা। নিজের শরীর মানে নিজের গ্রহ যদি পড়ে তাহলে তার সবসময় শরীর নিয়ে ভোগান্তি, টাকার গ্রহ পড়লে মানে এ ধার চাইছে, ও ধার চাইছে, সে নিজেও গিয়ে ধার চাইছে, লোনে লোনে 6 লাখ। যদি লগ্নপতি ষষ্ঠে যায়, কথায় কথায় দেখে নেব, মামলা করব, বুঝে নেব। আচ্ছা। এই হচ্ছে 6th হাউস। হুম রাগ, ঋণ, রিপু, ভয়, এবং ভীষণ তাদের ভয় হয়, এই বোধহয় আমাকে কিছু করলো, এই বোধ, মানে সবসময় একটা টেনশন, অ্যাংজাইটি। হুম সেই হিসেবে যদি মানে লগ্নে যদি কোনো রকম খারাপ মানে 6th হাউসে যদি খারাপ গ্রহ পড়ে, দিস ইজ নট গুড, সেটা কখনোই ভালো বলবো না। হুম কিন্তু 6th হাউসে খারাপ গ্রহ পড়লে ওটা মানে ইগনোর করে চালিয়ে নেওয়া যায়, হুম সেটা কোনো অসুবিধা হয় না। এবারে 7th হাউস নিয়ে বলতে শুরু করছি। তোমার হরোস্কোপে বলি, তোমার খুব 7th চাপের লর্ড নলে তো বলতে। ভীষণ ভালো। আচ্ছা, তাহলে বলতে তোমার পার। 7th লর্ড হচ্ছে, 7th হচ্ছে ব্যবসা, আচ্ছা। 7th হচ্ছে পার্টনার, মানে এনি সর্ট অফ পার্টনার, লাইফ পার্টনার হোক, হুম বিজনেস পার্টনার হোক, যে কোনো জীবন সঙ্গী হচ্ছে ওয়াইফ। হুম পার্টনারের গ্রহ সবসময় আমরা চাইবো ভালো জায়গায় থাকুক, হুম তো তোমার তো পার্টনারের গ্রহ বুধ বসে রয়েছে ভাগ্যস্থানে, হুম ইট ইজ কোয়াইট গুড। হুম এখানে দেখো ভীষণ ভালো 7th হাউস, হুম দি বেস্ট পজিশন,
মকর লগ্ন মানে কেপ্রিকন, তার অপোজিট 1 2 3 4 5 6 7, 7th হাউস হচ্ছে ক্যান্সার, সেখানকার লর্ড মুন নিজের ঘরে বসে আছে। ওয়াসম, মানে একদম দারুণ। এ যেরকম ব্যবসা করবে সেরকম এর বউয়ের থেকে কোঅপারেশন পাবে। আর যাই হোক নাই হোক, মানে যাদের সপ্তম হচ্ছে যেহেতু পার্টনার, সপ্তম হচ্ছে বিবাহ, সপ্তম হচ্ছে ওয়াইফ, সপ্তম হচ্ছে বিজনেস, সেইটা যদি ভালো থাকে সেখানে মানে সে নিশ্চিন্তে মোটামুটি ওই জায়গাটা সে, আর যেখানেই খারাপ হোক না কেন ওই জায়গাটা সে খুব শান্তিতে এবং সে খুব মানে উইদাউট এনি টেনশন জীবনটা চালাতে পারবে। তবে সপ্তমে যদি ভালো গ্রহ না থেকে খারাপ গ্রহ হয় তখন কিন্তু তাকে প্রথম থেকেই মানে শুরুর থেকে যদি সে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে তাহলে তাকে মনে রাখতে হবে যে না, আমি কখনো পার্টনারশিপ করব না, না আমি বিয়ে করব যখন তখন হরোস্কোপটা ম্যাচ করে নেব। আমার যেহেতু 7th হাউসটা খারাপ, আমার যদি বিয়ে হয় আমি তখন চিন্তা করব যে না, আমি ওয়াইফের সঙ্গে না অ্যাডজাস্ট করব, কম্প্রোমাইজ করব। কেন তো যদি হরোস্কোপে যেহেতু খারাপ, তখন যদি সেই খারাপ হরোস্কোপ নিয়েও তো বিয়ে তো করতে হবে, মানে 90% তো করবেই বিয়ে, হয়তো 10% বলে করবো না, আমার বাজে হরোস্কোপ আমি করবো না। কিন্তু যদি বিয়ে করতে আগে থেকে কিন্তু মেন্টালি অ্যাডজাস্টেড থাকতে হয় যে না, আমার 7th হাউসটা বাজে, আমাকে বিবাহিত জীবনে অনেক মানে অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে চলতে হবে, রাগারাগি অশান্তি করলে চলবে না। আর সেক্ষেত্রে যারা বিজনেস করতে যাবে তাদের প্রথম থেকেই চিন্তা করা উচিত যে আমি মাসে 1 লাখ টাকা কামাবো, কিন্তু নেভার গো ফর পার্টনারশিপ বিজনেস। সেই এইগুলোই হচ্ছে 7th হাউসকে ভালো করে রিড করে তবে বিয়ে এবং মানে ব্যবসায় পদক্ষেপ করা। আর এবারে আসি 8th হাউসের কথা। 8th হাউস হচ্ছে যে পৈতৃক সম্পত্তি, অ্যানসেস্টার্স প্রপার্টি। 8th হাউস হচ্ছে রিসার্চ। যাদের 8th হাউসের গ্রহ খুব ভালো থাকে তাদের কিন্তু রিসার্চ করার প্রচুর সম্ভাবনা থাকে। আর এই 8th হাউস হচ্ছে ডেথ, মৃত্যু, মানে মানুষের লংজিভিটি ভালো কি খারাপ কি কম সেটা কিন্তু 8th হাউসে কী গ্রহ আছে বা 8th লর্ড কোথায় আছে সেখান থেকে কিন্তু তাদের লংজিভিটি একটা ক্যালকুলেশন করা যায়। আর 8th হাউস হচ্ছে তন্ত্র মন্ত্র এইসব, ওরে বাবারে সে তো সাংঘাতিক অকাল, সারাক্ষণই মানে আর কি অকালটি, ভূত প্রেত এইসব উপলব্ধি, মানে আত্মা ভূত প্রেত, নট অনলি তন্ত্রমন্ত্র, অকাল্ট মানে এনি অকাল্ট। অ্যাস্ট্রোলজিও যেমন অকাল্ট, অ্যাস্ট্রোলজিতে যে শুধুই তন্ত্র তা তো না, সেখানে স্টাডি, আবার অকাল্ট ফিলিং, ইনটিউশন, হ্যাঁ টেলিপ্যাথি, সব কিছু 8th হাউস থেকে আসে। 8th হাউস থেকে রিসার্চ, 8th হাউস থেকে সম্মানও আসে। 8th হাউস যদি খুব স্ট্রং হয় সে কিন্তু কোনো না কোনো উপায়ে বিভিন্ন জায়গার থেকে রেসপেক্ট পাবে, অনার পাবে। আবার 8th হাউস থেকে জেল হাজত মানে কাস্টাডিও বোঝায়। সেখানে যদি ধরো ধরো কারুর 8th হাউসে কম্বিনেশন করে বসে রয়েছে শনি কেতু মঙ্গল একটা কম্বো করে, তখন তো তার জেল পুলিশ এবং তার হাজত এগুলো হয়, এবং তারা কিন্তু ভয়ও পায় না। দে বিকাম সো ডেসপারেট, মানে মার্ডারার বলো রেপিস্ট বলো। আচ্ছা 8th হাউস কিন্তু ফিজিক্যাল রিলেশন অলসো। সেক্ষেত্রে ম্যারেজ ম্যাচিংয়ের ক্ষেত্রে যখন অষ্টকূট বিচার হয় তখন মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের কম্প্যাটিবিলিটি ইন দ্য ফিজিক্যাল রিলেশন ফিল্ড সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু দেখে নেওয়া যায় এবং দেখে নেওয়া উচিত। কেন ইটস অলসো আ মেজর ইস্যু, আজকালকার তো এইরকম প্রচুর সমস্যা দেখা যাচ্ছে। তো 8th হাউস অনেক ভালো অনেক মন্দ দুদিকটাই বিচার করছে। যদি ভালো গ্রহ থাকে বা 8th লর্ড যদি ভালো জায়গায় থাকে, বিশেষ করে 8th লর্ডকে আমি দেখেছি যাদেরই বসে রয়েছে পড়াশুনোর জায়গায় বা বিদেশে, তাদের তো একদম মানে প্রথম থেকেই বলে দেওয়া যায় যে না এই পড়াশুনো করবে, রিসার্চ করবে, বাইরে যাবে, বাইরে গিয়ে রিসার্চ করে পিএইচডি করবে, এইগুলো একদম আগের থেকে যদি ছোটোবেলার থেকে মা বাবারা বা পেরেন্টস বা নিজেও যদি একটু জেনে নেয় তাহলে ওরা ওই ব্যাপারে ফোকাস থাকবে। একজন হয়তো জোর করে বলছে আমি কমার্স পড়বো কমার্স পড়বো, কিন্তু দেখা যাচ্ছে যে তার 8th লর্ড সাংঘাতিক স্ট্রং, পড়াশুনোর গ্রহর সঙ্গে বিদেশে, তখন তো তাকে বুঝিয়ে বলতে হবে রে না বাবা কমার্স পড়ো না, তুমি এমন একটা কিছু পড়ো যাতে করে তুমি বিদেশে গিয়ে থেকে রিসার্চ করে একটা ভালো কিছু করতে পারবে। এইগুলোই হচ্ছে অ্যাস্ট্রোলজির গাইডেন্স। ঠিক আছে, এখন শুরু হচ্ছে 9th হাউস। 9th হাউস হচ্ছে হরোস্কোপের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট পয়েন্ট।
এটাও কিন্তু একটা কেন্দ্রকোণের মধ্যে পড়ছে, রাজযোগ অবস্থা। কেন কি, নবম হচ্ছে ভাগ্য, নবম হচ্ছে পিতা, নবম হচ্ছে ধর্ম। তুমি ধর্মপথে থাকবে, ধর্ম মানে শুধু ঠাকুর দেবতাকে হুম হুম ডাকা, ওই জপ তপ রিচুয়াল না, মানে তুমি সৎ কিনা, তুমি অনেস্ট কিনা, ধর্ম মানে তুমি সৎ পথে চলবে কিনা, সেটা হচ্ছে নবম। তুমি তোমার বাবার দিক থেকে কতটা সাপোর্ট পাবে, বাবাকে তুমি কতটা ভালোবাসো, বাবা তোমায় কতটা হেল্প করবে, সেটাও কিন্তু নবম। এবং তোমার ধর্ম, মানে তুমি ধর্ম, পিতা, আর তোমার ভাগ্য, হুম। তোমার নিজের ভাগ্যটাই কি, দ্যাট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য নাইন্থ হাউস, 9th হাউস। নবম। তোমার ভাগ্যের কে, রিমোটটা কার হাতে, নবম ভাবের হাতে। সুতরাং ভাগ্যের অধিপতি গ্রহ, ভাগ্যপতি, সে যদি ভালো জায়গায় থাকে, নবমপতি, হুম তাহলে তুমি বেঁচে গেলে। আর সে যদি খারাপ জায়গায় থাকে, মানে 8 নম্বর ঘর, 6 নম্বর ঘর হয়ে গেল, তাহলে তোমার প্রচুর স্ট্রাগল করতে হবে। প্যারালালি নাইন্থ হাউসে যদি ভালো গ্রহ থাকে, তাহলে তোমার চিন্তা নেই, মানে তুমি একদম দৌড়বে। আর যদি নাইন্থ হাউসে কোনো ক্রমে বাজে গ্রহ এসে যায়, সেটা কিন্তু স্ট্রাগলিং ইন্ডিকেট করে, বা সে নিজের ভাগ্যের বিপর্যয় কিছু ফেস করতে হয়। ধরো যেটা করতে চাইছে, বারবার চেষ্টা করছে, হচ্ছে না, মানে ধরো কারোর ভাগ্যপতি, এই হরোস্কোপের যেমন ভাগ্যস্থানে তুঙ্গ বুধ দেখা যাচ্ছে, এই যে হুম বুধ হুম হুম। নাইন্থ হাউসে 9th তুঙ্গ বুধ, কিন্তু সঙ্গে কিন্তু দুটো বিষধর সাপ রয়েছে। একটা হচ্ছে রবি, যেটা এইথ লর্ড, আর একটা রয়েছে কেতু। সুতরাং এই যে নাইন্থ হাউস, নাইন্থে তুঙ্গ হলো বুধ, কি লাভ? ওই তো কেতু আর রবি বীজ দোষ করে বুধকে অ্যাটাক করলো, মানে তুমি 50-50 রেজাল্ট পাবে। তুঙ্গ ভাগ্যপতি তোমার দেবার চেষ্টা করবে, কিন্তু এই যে কেতু আর রবি, অষ্টমপতি রবি এবং বাধাকারক কেতু, এরা তোমাকে বীজ দোষ বলে এটাকে, রবি কেতুকে। এরা কনস্ট্যান্টলি তোমাকে একটা অবস্ট্রাকশন, মানে ইউ হ্যাভ টু ক্রস থ্রু বাম্পার্স, তোমাকে বাম্পার ক্রস করে করে যেতে হবে। আর তোমার ছকে ভীষণই ভালো, তোমার একটা ক্ষেত্র বিনিময়ের রাজ্য হয়েছে। তোমার যেহেতু ধনু লগ্ন, হুম তোমার ভাগ্যের গ্রহ রবি, হুম সে বসে আছে তোমার কর্মস্থানে। আর ভাগ্যের গ্রহ, এই কর্মের গ্রহ বুধ, হুম। বা তোমার ব্যবসার গ্রহ বা তোমার বউয়ের গ্রহ বুধ, সে বসে আছে তোমার ভাগ্যস্থানে। তাহলে কি হলো, রবি তোমার ভাগ্যপতি ইন দ্য প্লেস অফ ইউর জব, কর্মস্থানে, আবার জবের গ্রহ বুধ, সেটা বসে রয়েছে ভাগ্যস্থানে। এটা আর একটা ক্ষেত্র বিনিময়ের রূপ, সেটাতে তো ভীষণই ভালো। হুম রোহিত, তোমার কিন্তু দুটো ক্ষেত্র বিনিময় যোগ আছে, একটা হচ্ছে শনি বৃহস্পতি, একটা হুম হচ্ছে রবি বুধ। হুম সুতরাং ইউ আর লাকি এনাফ, তোমার ভাগ্য যথেষ্ট স্মুথ, যথেষ্ট হুম ভালো। কেননা ভাগ্যপতি হুম এবং কর্মপতি, তারা যদি ক্ষেত্র বিনিময় রাজ যোগ করে, দিস ইজ ভেরি গুড। হুম। তোমার বাবা সবসময় তোমায় সাপোর্ট সেটা করে দিচ্ছে, এসছে। ভীষণ ভালোবাসছে, হুম। এবং প্যারালালি ইউ আর অনেস্ট, ইউ আর জেনুইন, ইউ আর লয়াল। কেন কি, তোমার হোপফুলি। ধর্মের গ্রহ রবি যেহেতু বসে রয়েছে হুম তোমার কর্মস্থানে, তোমার কর্মের গ্রহ বুধ যেহেতু বসে রয়েছে তোমার ভাগ্যস্থানে, সেই জন্য এই মানে এই ক্ষেত্র বিনিময় যোগটা তোমাকে কেরিয়ারগত হেল্প করবে, তোমার ভাগ্যকেও হেল্প করবে, তোমাকে সৎ, জেনুইন, অনেস্ট অ্যান্ড লয়াল একটা পার্সোনালিটি তৈরি করবে। লোকে বলবে না, এই ছেলেটা ভালো, হুম এর দ্বারা কোনো অন্যায় বা খারাপ কাজ হয় না। দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ক্ষেত্র বিনিময় রাজ্য। সেটা যদি কর্ম এবং ভাগ্য, এই দুটোর বিনিময় হয়। অন্য আচ্ছা। ক্ষেত্রেরটা অন্য রকম, কিন্তু তোমার কর্মটাও হবে সবসময় অথেন্টিক এবং সাকসেসফুল। তোমার ভাগ্য উইল অলওয়েজ গিভ ইউ সাপোর্ট টু গেট দ্য সাকসেস ইন ইউর প্রফেশনাল হুম ফিল্ড। হুম। আচ্ছা, এবারে আসছি আমরা কর্মভাব, 10th। 10th দেখো হাউস। এই হরোস্কোপে হুম। 10th মানে যেখানে ভিনাস বসে ভিনাস। রয়েছে, সাংঘাতিক ভালো। আচ্ছা। শুক্র এখন কর্মপতি কর্মস্থানে এই হুম হরোস্কোপে। হুম চাকরি, কর্ম হচ্ছে চাকরি, ঠিক আছে, চাকরির জায়গা হচ্ছে 10th হাউস। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে আবার অনেকে বলে যে 10th হাউস থেকে বাবাকেও বিচার করা যায়। আমরা অ্যাকচুয়ালি জোডিয়াকে, সানকে বলি ফাদার, আর মুনকে বলি মাদার, আচ্ছা। ঠিক আছে। সেই হিসেবে মাকে রিপ্রেজেন্ট করছে মুন, কিন্তু চতুর্থপতি আবার মুনের, মানে মাতৃ অধিপতি। সেরকম নবমকে, মানে রবি হচ্ছে বাবা, আবার নবম পতি হচ্ছে পিতা। কিন্তু অনেকের ক্ষেত্রে, মানে অনেক
মানে মতের তো ব্যাপার আছে, বিভিন্ন জন পরাশর জৈমিনী নানা রকম ব্যাপার আছে অ্যাস্ট্রোলজিক্যাল মতগুলোতে। তাতে অনেকে বোঝে দশম হচ্ছে পিতা, মেইন হচ্ছে কর্ম। তো এই এই যে হরোস্কোপ, এখানে যেহেতু কর্মের গ্রহ শুক্র, মানে এ তো ওয়ার্কাহলিক, এ তো সারাক্ষণ কর্মপাগল, যার এটা হরোস্কোপ হবে। হুম। মানে এই দিনে যে জন্মেছে, সারাক্ষণ কর্ম কর্ম কর্ম, কাজের ছাড়া অন্যদিকে মন নেই। অন্য যাই করুক, সেই ঘুরে ফিরে সারাদিন বাদে তার কাজের কথা ছাড়াই মাথার মধ্যে অন্য কোনো চিন্তা বেশি আসবে না। হুম। তোমার ক্ষেত্রে যেমন তোমার কর্মস্থানে বসে আছে রবি, হুম। সুতরাং তুমি তোমার কাজের জন্য যেহেতু রবি বসে আছে, ইউ উইল গেট অলওয়েজ সাকসেস, নেম অ্যান্ড ফেম। হুম। রবি হচ্ছে সফলতা দেয়, রবি হচ্ছে নাম দেয়, রবি হচ্ছে যশ দেয়, হুম। রবি হচ্ছে পপুলার করে। তো তুমি সেটা পাবে। কর্মস্থানে যদি কর্মপতি নিজে থাকে সেটা সব থেকে ভালো। কর্মস্থানে যদি কোনো কেন্দ্রপতি বা কোণপতি, মানে পঞ্চমপতি বা চতুর্থপতি বা নবমপতি থাকে, সেটাও সবসময় কর্মস্থানকে মানে ডেভেলপমেন্ট দেয়। কিন্তু কর্মের গ্রহ সে যদি খারাপ জায়গায় বসে থাকে 6 নম্বর ঘরে, সারাক্ষণ কর্মস্থানে শত্রুতা, সে যদি বসে থাকে কর্মপতি অষ্টম ঘরে, সারাক্ষণ এনিমিটি, এই কাজে ভাল লাগছে না, আজ কাজ করছি পছন্দ হচ্ছে না, আজকে এই কোম্পানি ছাড়ি, ওই কোম্পানি ছাড়ি। কাজের জায়গায় যদি রাহু বসে থাকে, সারাক্ষণ কাজের জন্য ঘুরে বেড়াতে হয়, মানে আচ্ছা। মুভমেন্ট। আর যদি কর্মস্থানে যদি পাপগ্রহ থাকে, মানে ধরো 6 নম্বর গ্রহ, মানে হাউসের গ্রহ, বা 8 নম্বর হাউসের গ্রহ, বা 12, তাহলে তো তার আজকে চাকরি থাকছে, কালকে চাকরি ছাড়ছে, হুম। এবং তার নিজের মধ্যেও না কনসিস্টেন্সি থাকে না, জব কন্টিনিউয়েশন রাখতে দেয় না, তার কোনো দোষ নেই। গ্রহটাই না তাকে জবের থেকে সমানে ডিট্যাচ বা মানে আইসোলেটেড করে দেয়। সেক্ষেত্রে কর্মস্থানটা এই হরোস্কোপ অনুযায়ী খুব ইম্পর্টেন্ট। যদি সে চাকরি করে, কর্ম মানে বিজনেস নয়, এটা হচ্ছে চাকরি অথবা প্রফেশন। মানে সে যদি নিজে প্রফেশন করে, ধরো ডাক্তার, সে চাকরিও করছে, তার প্রফেশন আছে, বা ধরো সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেখানে তার প্রফেশনও হচ্ছে, তার কাজও হচ্ছে, জব। সেভেন্থ হচ্ছে যেমন শুধু বিজনেস, সেখানে হুম। কিন্তু চাকরিও আসছে না, আর কিছু আসছে না। কিন্তু টেন্থ মানে দশম ভাব হচ্ছে কর্ম, এবং তোমার আগের জীবনের কর্মা, হুম। সেগুলোর ওপরেই নির্ভর করছে তোমার বর্তমান জীবনের কর্মপ্রণালী, কর্মধারা, হুম। কিরম কাজ করবে। আর যদি কর্মপতি নিজে বাজে জায়গায় বসে যায়, তাহলে কিন্তু তার কর্মজীবনে প্রচুর স্ট্রাগল। আর কর্মের ঘরে যদি বাজে গ্রহ থাকে, তাহলে কিন্তু তাকে ভীষণ কষ্ট পেতে হয়। হুম। তো তোমার কর্মক্ষেত্রে বসে আছে রবি, তোমার কর্মপতি বুধ বসে আছে ভাগ্যস্থানে, ওই জন্য তোমার কর্মজীবন নিয়ে কোনো টেনশন করার ব্যাপার নেই। হুম। আবার তার মধ্যে নির্ভর করে যে চর রাশি কি, স্থির রাশি কি, মানে দ্ব্যর্থক রাশি, মানে ডুয়াল হুম। সাইন, হুম। মুভেবল, মানে সেক্ষেত্রে কি হচ্ছে, সে একসঙ্গে তো দুটো কাজ করছে, হয়তো সকালে একটা প্রফেশন করছে, বিকেলে একটা জব করছে, এইরকমভাবে নির্দেশ করতে হুম। হয়। আবার ধরো কাজের গ্রহ বসে রয়েছে খুব খারাপ জায়গায়, 8th হাউস, কিন্তু সে রিসার্চ করতে পারে, আচ্ছা। একমাত্র ওই রকম ব্যাপারগুলো আছে। বা কাজের গ্রহ বসে রয়েছে 6 নম্বর ঘরে, তার মানে কি, সে হয়তো কোনো ল্যাবে কাজ করতে পারে, কোনো মানে ধরো সিআইডিতে কাজ করতে পারে, কোনো জুডিশিয়ালে কাজ করতে পারে। কেন কি, ওই ঘরগুলো যাকে রিপ্রেজেন্ট করছে, 6 নম্বর মানে মামলা, কর্মপ্রণালী বা কর্মধারাটাই হবে জুডিশিয়াল মামলা। ঠিক আছে। কর্মপতি যদি বসে থাকে 8 নম্বর ঘরে, সে হয়তো কর্মের ধারাটা ভালো নেই, কিন্তু সে যদি রিসার্চ করে বেঁচে যাবে। কর্মপতি সে যদি 12th হাউসে লসের জায়গায় থাকে, কিন্তু তাকে যদি প্রথম থেকেই বলা হয়, ভাই তুমি না সরকারি চাকরির চেষ্টা করো না, তুমি তোমার কর্মপতি 12th হাউস বিদেশের জায়গায়, তুমি শুরুর থেকে এমএনসিতে জয়েন করো বা বিদেশে চলে যাও, তাহলে সে বেঁচে গেল। এইগুলোই অ্যাস্ট্রোলজারকে গাইডেন্স করতে হয় ফ্রম ভেরি বিগিনিং। অনেক খারাপ গ্রহ থাকে, অনেক খারাপ জায়গায় খারাপ গ্রহ, ভালো মানে কাজের গ্রহ বা এসব বসে থাকে, কিন্তু অ্যাকর্ডিং দ্য ডিপোজিশন অফ দ্য প্ল্যানেটস, কোথায় আছে, কি আছে, তার কি নক্ষত্র, তার নবাংশ কি, তার দশাংশ কি, এই দেখে কাজের ধারা যদি আগের থেকে তাকে একটা প্ল্যান ওয়াইজ সিস্টেমেটিক্যালি একটা মানে আউটলাইন করে দেওয়া যায়, তাহলে কিন্তু সে অনেক খারাপের থেকেও বেরিয়ে ভালো জায়গায় পৌঁছতে পারবে। হুম। সবসময় নয় যে
তাকে খারাপটাই মেনে নিতে হবে, কিন্তু তার যেটা ডেস্টিনি সেই অনুযায়ী চলতে হবে সবসময়। ভালো গ্রহ থাকলে তো তার ভালো ডেস্টিনি, সে জন্মেইছে ভালো ডেস্টিনি নিয়ে, গড গিফটেড। হ্যাঁ, কিন্তু খারাপ গ্রহ যায় থাকলে বা ভালো গ্রহটা খারাপ জায়গায় থাকলে অ্যাকর্ডিং টু ডেস্টিনি সেই মতন যদি গ্রাফ করে দেওয়া যায়, সেই মতন চললে কিন্তু আলটিমেটলি তাকে চেঞ্জ করা যায়। তো 10th হাউস হচ্ছে এবার জব, কর্ম, কর্ম, জব, জব জব বা অ্যান্ড প্রফেশন। জব অ্যান্ড প্রফেশন। আচ্ছা, এবারে আসছি আমরা 11th হাউস। 11th হাউস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। হোয়াট ইজ ইনকাম? আগে বলেছিলাম সেকেন্ড হাউস হচ্ছে টাকা, 11th হাউস হচ্ছে ইনকাম। তুমি কি ইনকাম করছো, দ্যাট ইজ নট ইউর ইনহেরিটেন্স। তুমি নিজে পরিশ্রম করে খেটে কি ইনকাম করছো, তোমার কর্মর দ্বারা, সে ব্যবসায়ী হোক, সে চাকরি হোক, প্রফেশন হোক, সেই জায়গাটা হচ্ছে 11th হাউস। এইখানে দেখো 11th হাউস হচ্ছে ওই যে ভেনাসের পরের ভেনাসের ঘর। পরেরটা। ঠিক আছে, এই 11th হাউসের গ্রহ হচ্ছে মঙ্গল, সে কিন্তু বসে আছে 6th হাউসে, ভালো জায়গায় খুব একটা নেই। আচ্ছা। সেই জন্য যে যার এরকম চার্ট হবে তাকে কিন্তু সারা জীবন একটু খেটে লড়ে ইনকাম করতে হবে, মানে ইনকাম করতে গিয়ে কিন্তু তাকে বেশ মানে স্ট্রাগল করতে হবে। সুতরাং শুধু 11th হাউস ইয়ে নয়, মানে ইনকাম বলেই নয়, 11th হাউস ইজ দ্য প্লেস অফ অলসো সাকসেস, আচ্ছা। সফলতা। তোমার জীবনে সফলতা কীরমভাবে আসবে সেটা নির্ভর করছে 11th হাউসটা কেমন। 11th হাউসে যদি মানে ভালো গ্রহ থাকে, একটু কষ্ট করলেই সাকসেস। আর 11th হাউসে যদি খারাপ গ্রহ থাকে, তাহলে লড়ে লড়ে স্ট্রাগল করে অনেক খেটে খেটে সাকসেস আসবে। আর তোমার 11th লর্ড যদি ভালো জায়গায় না থাকে, সেখানে কিন্তু তোমাকে অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, মানে ঠকতে হবে, মানে ব্যাকা ব্যাকা পথে যেতে হবে। হ্যাঁ, মানে জার্নি উইল বি নট ভেরি স্মুথ ফর দ্য ইনকাম, অ্যান্ড নট অনলি ইনকাম, অলসো সাকসেস। সাকসেসটাও আসবে অনেক দেরি করে, অনেক ঘুরে ঘুরে মানে অনেক কষ্ট করে, পরিশ্রম লাব্ধ করে সাকসেস আসে। এবারে আসি রোহিত, তোমার ইনকামের গ্রহ শুক্র মূল ত্রিকোণে স্বক্ষেত্রে, এই যে এর মতন নিজের ঘরে ইনকামের গ্রহ বসে রয়েছে। অসাধারণ, অসাধারণ। ইনকামের গ্রহ শুক্র নিজে মূল ত্রিকোণে স্বক্ষেত্রে ইনকামের ঘরে, মানে তুমি তো ইনকাম করবে বলেই জন্মেছ। ইনকাম তো তোমার জন্মের সঙ্গে সঙ্গে স্থির হয়ে রয়েছে। অবশ্যই ভালো, সাকসেস। মানে একাদশ হচ্ছে 11th হাউস হচ্ছে সাকসেস অ্যান্ড ইনকাম বোথ। তো এক্ষেত্রে তোমার সাকসেস আর ইনকাম দুটোই কিন্তু দেখা যাচ্ছে প্যারালালি ভীষণ ভালো। তোমার কিন্তু অত কষ্টকর জার্নি নয়, তোমার কিন্তু একটু মাথা খাটালেই কিন্তু, ব্রেন খাটালেই কিন্তু তোমার ইনকাম প্রচুর হবে। এবং সেটা নির্ভর করছে কি ধরনের গ্রহ। ধরো এই হরোস্কোপে ইনকামের গ্রহ ভেনাস, এই যদি কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ক্রিয়েটিভ লাইনে যায়, তার জন্য এটা ভালো। কারোর ধরো ইনকামের জায়গায় বসে রয়েছে বৃহস্পতি, সে যদি কোনো টিচিং, নলেজ, উইজডম, ব্যাংকিং, ফিনান্স নিয়ে করে, তার সেই ক্ষেত্রে হবে। সুতরাং ইনকামের গ্রহ যে সবসময় ইনকামের গ্রহে থাকবে তা তো নয়। ইনকামের জায়গায় কোন গ্রহ বসে রয়েছে তার নেচার বুঝে, ক্যারেক্টার বুঝে, তার নক্ষত্র বুঝে তোমার প্রফেশনের স্টাইলটাকে চয়েস করতে হবে। তুমি কি করবে ইনকাম, সেইটার মানে সেইটার জিনিসটাকে তোমায় চয়েস করতে হবে। কারোর যদি 11th হাউস খালি থাকে, কোনো অসুবিধা নেই। যদি 11th হাউসে কিছুই নেই, নো প্রবলেম। কিন্তু 11th লর্ড যদি ভালো জায়গায় থাকে, বা 11th হাউসে যদি ভালো গ্রহের দৃষ্টি থাকে, দৃষ্টি বলে একটা জিনিস হয়, মানে আসপেক্ট, হ্যাঁ, সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে সে ঠিক আছে। আর ইনকামের গ্রহ বা সাকসেসের গ্রহ, সে আফটারঅল খারাপ জায়গায় না থাকলেই হলো, সে ইনকামের জায়গায় নাই থাকলো, সে যদি ভালো জায়গায় থাকে, ধরো ইনকামের গ্রহ টাকার জায়গায় রয়েছে, সে তো দারুণ টাকা কামাবে, তা তো পয়সায় পয়সা। ইনকামের গ্রহ টাকার জায়গায়, মানে বিভিন্ন সোর্সে ইনকাম করবে, সাকসেসও তার ভালো আসবে। এখন 11th হাউস হচ্ছে সাকসেস, সেটা যেভাবেই হোক। কেউ সাধনা করেও সাকসেস পায়, তার ধরো মানে তার 11th হাউসে হয়তো জুপিটার, স্যাটার্ন, কেতু, সে সারাক্ষণই তার টার্গেট হচ্ছে আমি ধ্যান করব, আমি মেডিটেশন করব, মানে সাধনা, সে ওটাতে পেয়ে যাবে। কিন্তু সে যদি, তার যদি শনি, বৃহস্পতি, কেতু যদি ভালো গ্রহ না হয়, তাহলে সে যদি চাকরি করতে গেল বা চাকরির জন্য বা সাকসেসের জন্য ধরো ওই গ্রহ তার হেল্প না, তাহলে তার কিছুই লাভ হবে না, খেটে মরবে, কোনো লাভ হচ্ছে না। এই হচ্ছে 11, মানে 11কে সবসময় আমাদের জীবনের একটা কি, যেমন ভাগ্য একটা কি, 11th একটা কি, এটা হচ্ছে সাকসেস। তুমি যতই খাটো,
তুমি যতই চাকরি করো, তুমি যতই ভালো প্রফেশন করো, তোমার সাকসেসের জায়গা যদি ঠিক না হয়, হুম আর তোমার যদি সাকসেসের গ্রহ খারাপ জায়গায় বসে, তুমি সবই করলে কিন্তু অন্য লোক এসে তোমার নামটা কিনে নিচ্ছে, তোমার নাম হলো না, সাকসেসটা অন্য লোক নিয়ে নিচ্ছে। তুমি প্রচণ্ড ভালো পড়াশুনে হুম সারাক্ষণ খাটছো, কিন্তু যে সারা বছর ফাঁকি দেয় সে কিন্তু তোমার থেকে বেশি নম্বর পাচ্ছে। হুম কেন? তার হয়তো সাকসেসের জায়গাটা সাংঘাতিক। হুম ঠিক আছে, এইবারে আমরা টুয়েলথ হাউস 12th হাউস। বলি। টুয়েলথ হাউস হচ্ছে এন্ড, রাশিচক্রের এন্ড, 12 নম্বর হুম ঘর। হুম এটা হচ্ছে এক্সপেন্স। 11 যেমন আয়, এটা হচ্ছে এক্সপেন্স মানে আচ্ছা, ব্যয়। ব্যয়। 12 হাউসকে বলা হয় এক্সপেন্স। 12 হাউসকে বলা হয় লস, মানে ধরো তোমার ভালো গ্রহ, ধরো হুম টাকার গ্রহ, ইনকামের গ্রহ 12, তুমি যা কামাবে সব বেরিয়ে যাবে, হুম হয়ে গেল, সব টাকা খরচা হয়ে যাবে। 12 হাউসকে বলা হয় অন্তিম, শেষ, একদম শয্যা। মানে সেটার মধ্যে কিছুটা বেড প্লেজারও আছে, আবার কিছুটা তোমার মানে শয্যা সুখ, মানে তুমি বাড়িতে ফিরে এসে একটা নোংরা শ্যাবি রুমে ঘুমোচ্ছ, হুম তোমার বাড়িতে ফিরে এসে তোমার বিছানাটা খুব সুন্দর, সেটাও ইন্ডিকেট করছে। বা তুমি ধরো যখন মানে আমরা যখন শরীর ছাড়ি, তখন তো একটা তো সময় যেতেই হবে, তখন তোমার মৃত্যুর জায়গা মানে 12th হাউস, সেই জায়গাটা যদি ভীষণ ভালো হয়, তাহলে ইউ উইল হ্যাভ আ পিসফুল ডেথ, ডিমাইস উইল বি ভেরি গুড। কিন্তু সেখানে যদি মানে বিচ্ছিরি হুম রাহু হুম মঙ্গল শনি, তখন তোমার অ্যাক্সিডেন্টাল কি প্রচুর রোগ ভোগ, 2-3 বছর একদম শয্যাশায়ী থেকে আজকে রাইজ টু কালকে ওই সেই, মানে নানা রকম হুম মানে কষ্টকর মৃত্যু। সেই জন্য 12th হাউসটা হচ্ছে অন্তিম, শেষ। ডেথ। এবং 12th হাউস হচ্ছে মানুষের, টুয়েলথের মধ্যে যদি কেতু বা ভালো গ্রহ থাকে, তাহলে সেটা বলা হয় তাদের মোক্ষ। মানে হয়তো আচ্ছা। এই জন্ম বা এই জার্নিটা তারা এমনই কাটালো যে হয়তো পরের জন্ম হলোই না, বা পরের জন্মে এমন কোনো স্পিরিচুয়াল ফিল্ডে বা এমন কোনো জায়গায় তার জন্ম হলো যে আস্তে আস্তে তার রিটার্ন জার্নিগুলোর থেকে সে ক্রমশ আর কি মুক্তি পেয়ে যাবে। তো এই হিসেবে 12th হাউস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। হুম মানুষে যদি ঠিকভাবে জীবন কাটায়, তাহলে আশা করা যায় যে 12th হাউস যেরকম মানে যেরমই থাকুক না কেন, সেটা নির্ভর করছে অনেকটা কার্মার ওপরে। হুম কর্মা অফ পাস্ট লাইফ, যেটাকে বলা হয় কার্মিক ডেপস, সেইটা কতটা ক্ষয় হচ্ছে সেখান থেকেও বিচার করতে হবে। প্যারালালি এই জন্মে আফটার ইউর সিন্স ইউর বার্থ, তুমি যে কি কর্মা করছো সেটাও যদি তুমি ঠিক করে করো, তার মধ্যে যদি কোনো ভেজাল, কোনো ক্ষতি, কোনো হুম নেগেটিভিটি না থাকে, তাহলে তোমার কিন্তু কর্মস্থানটা তুমি আস্তে আস্তে ওভারকাম করতে পারবে। তো এই হিসেবে তুমি কর্মটাকে কি করবে সেটা ডিপেন্ড করছে 12th হাউসে গিয়ে হুম ঠিক থাকা, মানে 12th হাউস হচ্ছে শেষ। হুম এবং মানে তুমি টাকা পয়সা খরচা করবে কি টাকা পয়সা উড়িয়ে দেবে, হুম সেটাও তোমার নির্ভর করছে 12th হাউসে। হুম ঠিক হুম আছে, আবার তোমার ভালো থাকা, কমফর্ট, হুম মানে ইয়ে করে মানে বাড়িতে এসে একটা সুন্দরভাবে রিল্যাক্স, সেটাও কিন্তু নির্ভর করছে। 12th হাউস। সুতরাং এই 12টা হাউস মোটামুটি আমরা বলেছি। হুম হুম এর মধ্যে প্রত্যেকটা হাউসে 3টে করে নক্ষত্র আছে, প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে পাদা আছে, 1 2 3 4, তার উপরে রেজাল্ট। হুম তারপরে অ্যাজ পার মুন, মানে তুমি কোন নক্ষত্রে জন্মেছো। হ্যাঁ, যেমন ধরো তুমি মীন মীন রাশিতে, হুম মীন রাশি তোমার, হয়তো তুমি রেবতী নক্ষত্রে জন্মেছো, তার মানে তুমি বুধের দশায় জন্মেছো। এবারে বুধ কেতু শুক্র পরপর করে এক একটা গ্রহের এক একটা দশা আসে, সেটাও কিন্তু এফেক্ট ফেলে মানুষের হুম জীবনে। সুতরাং দশা, রাশি, নক্ষত্র, লগ্ন সব মিলে একটা রেজাল্ট বলতে হবে। এটা খুব একটা ইন্টেন্স সেশন ছিল। বাট একটা টপিক যেটা আমি তোমার থেকে, মানে এটাও খুব বড় টপিক বা যতটা ছোট করে তুমি বলতে পারো, যেটা হচ্ছে যে সাড়ে সাতি। এই সাড়ে সাতিটা সব জায়গায় শোনা যায়, অনেকে ভয়ও পায়, আমিও ভয় পাই একটু হলেও। তো তোমার তো সাড়ে সাড়ে সাতিটা সাথী কি? চলছে। হ্যাঁ। আচ্ছা, সাড়ে সাথী হচ্ছে যে চন্দ্র, মানে যার যেটা রাশি, তো চন্দ্রর আড়াই আগের ঘরে, মানে ধরো তোমার চন্দ্র বসে রয়েছে, এখন বসে রয়েছে যেমন কুম্ভ রাশিতে, ঠিক আছে, অ্যাকুরেসে। তো আগের ঘরটা কি, তাহলে মকর হলো, হুম কেপ্রিকন। হুম তো ওইখান থেকে শুরু হবে সাড়ে সাতি, প্রথম 2.5 বছর। তারপরে যখন চন্দ্রর ওপরে প্রথম আগের 2.5 বছর যেখানে শনি থাকবে, সেটা হচ্ছে সাড়ে সাতি স্টার্টিং পয়েন্ট। আচ্ছা।
ঠিক আছে, শনি আর চন্দ্রর কম্বিনেশন ইজ 7.5, ঠিক আছে। এবারে শনি যখন চন্দ্রের আগের ঘরে 2.5 বছর, সেটা হলো শুরু, ফার্স্ট স্টেজ। সেকেন্ড, যখন শনি রাশির ওপরে উঠবে, সেটা হলো মধ্যের পয়েন্ট, মানে সব থেকে বেশি ঝামেলার বা সব থেকে উদ্বেগের সময়, সেটা মধ্যের 2.5 বছর। আর তারপরে আরও 2.5 বছর, এই যে আড়াই 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 3টে বছর। তার মধ্যে শুরুটা একটু কম থাকতে পারে, মধ্যের যে 7.5 সেটাতে মানুষও সব থেকে বিপর্যস্ত, মানে বিভ্রান্ত হয়। 7.5 কিছুই না, ভীষণ রকম মেন্টাল স্ট্রেস যায়, অ্যাংজাইটি যায়, ওয়ারিজ যায়, আর মানুষকে না ইমোশনাল নানা রকম দুঃখ কষ্ট দেয় 7.5। ধরো অনেকের ক্ষেত্রে বয়স্ক লোকেদের ডেথ, খুব ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে ডিট্যাচমেন্ট, আত্মীয় বিয়োগ, আত্মীয়দের সঙ্গে ঝগড়া, বন্ধু বিচ্ছেদ, লাভ ব্রেক, সব কিন্তু 7.5। মানে 7.5 কি, যখন মানুষকে শনি দুঃখ কষ্ট দিয়ে দিয়ে মানে পুরো খাতটাকে ঘষে ঘষে নিরেট সোনা বানায়, খাদহীন সোনা, দ্যাট ইজ 7.5। তো এখন 7.5 চলছে, মকর রাশির 7.5, কুম্ভ রাশির 7.5, আর মীন রাশির 7.5 এই মুহূর্তে বর্তমানে 2024-এ। মকর রাশির 7.5 এটা চলছে লাস্ট পার্ট, মানে মকর রাশির থেকে শনি বেরিয়ে গেছে, এখন কুম্ভে বসে রয়েছে শনি। সুতরাং 2025-এর 27শে এপ্রিল, মানে 27শে মার্চ, ওই দিন শনি ট্রানজিট করবে। শনি সেদিন বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে? কুম্ভ রাশি থেকে। মানে কুম্ভ রাশির থেকে শনি বেরিয়ে গেল, মানে তার আগের ঘর মকর রাশিকে পুরোপুরি ছেড়ে দিল। তার আগে কুম্ভ রাশিতে আছে, মানে কি মকর রাশির পরের ঘরটায় বসে এখন ওকে বাইট করছে, কিন্তু ছাড়েনি পুরো। এবারে যেদিনকে মার্চ মাসে 2025-এ শনি বেরিয়ে যাবে কুম্ভ রাশি থেকে, তখন মকর রাশি পুরো 7.5 থেকে বেরিয়ে গেল, মানে আউট অফ 7.5, আর কোনো চাপ থাকবে না। আর কুম্ভ রাশির হবে তখন লাস্ট, মানে কুম্ভ রাশির উপরে এখন ছিল মধ্যে, এখন চলছে যেটা, সেটা মধ্যের মানে ভয়ঙ্কর, মানে সব থেকে চাপের পয়েন্ট। সেই জায়গাটার থেকেও কুম্ভ রাশির উপর থেকে সরে যাওয়া মানে একটু হালকা হবে, মানে কিঞ্চিত, ধরো 50% চাপটা কমলো। আবার এখানে একটা ব্যাপার আছে, শনি যখন নিজের ঘরে যায়, মানে শনি যখন মকর বা কুম্ভে যায়, তখন কিন্তু 7.5 হলেও অতটা মানে খতরনাক না, যেহেতু শনির একমাত্র হোল জোডিয়াকে 12টা ঘরের মধ্যে শুধু মকর আর কুম্ভ 7.5টাকে নিয়ে চিন্তা করতে হবে যে এটা কি তার পক্ষে ভালো না খারাপ। অনেকে দেখেছি এই সময় 7.5 হলেও কিন্তু নানা রকম গ্রোথ বা প্রোগ্রেস ইত্যাদি হয়েছে। আর যখন মীন রাশিতে 7.5 যাবে, তখন হবে মীন রাশির মধ্যের 7.5, আর মেষ রাশিতে তখন 7.5 স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। মেষ রাশির তখন 7.5 শুরু, প্রথম 2.5 বছর শুরু হলো। আর কুম্ভ রাশির তখন লাস্ট পার্ট, মানে কুম্ভতেও শনি নেই, মেষও শনি নেই, আছে কিন্তু মধ্যে মীন রাশির ওপরে, মানে মীন রাশির ওপরে সব থেকে পাওয়ারফুল 7.5, মানে মীন রাশির তখন সব থেকে স্ট্রেসফুল টাইম, সব থেকে ধৈর্য, সব থেকে পেশেন্স রাখতে হবে। কিন্তু কুম্ভ রাশির কিছুটা মানে ঝামেলা কমে যাবে, আর মীন রাশিরও ঝামেলা শুরু হবে। এই হচ্ছে 7.5, মানে এখন সেটা মকর কুম্ভ মীন দিয়ে চলছে, কিন্তু আর টার্মিনালি 2.5 বছর করে করে ছেড়ে দিলে শনি তো 2.5 বছর বাদে প্রত্যেকটা রাশির উপর দিয়ে ক্রস করবে। তাহলে যখন 7.5 হয়, মানুষের সব থেকে কষ্ট, দুঃখ, অশান্তি, বিচ্ছেদ, এবং ভীষণ ডিপ্রেশন। 7.5-তে কি হয়, যখন চন্দ্র হচ্ছে ইমোশন, ভালো সাইকোলজি, মাইন্ড, হ্যাঁ, সেটার উপর দিয়ে যখন শনি দুঃখ দিতে দিতে যায়, মানে তখন মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায়, মানে দুঃখে, প্রিয়জন বিচ্ছেদ, প্রিয়জনের মৃত্যু, মা ছেলের অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, প্রেমিক প্রেম, মানে এনি সর্ট অফ প্রবলেম মে অ্যারাইজ দেন। আমার নিজেরই 7.5 চলছে। আমি প্রথম দিকটা আমার একটা ডিপ্রেশনের একটা ফেজ আমি কাটিয়েছি, সেটা এখনো পুরো হয়নি, কেন কি তোমার 2023-এ জানুয়ারি 11 জানুয়ারিতে শনি ট্রানজিট করেছে কুম্ভে, তখন থেকে মীন রাশির 7.5 শুরু হয়েছে। কিন্তু মীন রাশিতেই এই স্যাটার্নটা ঢুকছে তোমার মার্চ মাসের 27 তারিখ। সেই থেকে যে 2028, মানে 2025 পুরোটাই ধরে নাও, মার্চ থেকে 26, 27-এর পুরোটা, 28-এর কিছুটা শুরুটা, এই অবধি হচ্ছে সব থেকে স্ট্রেসফুল টাইম। মানে এই সময় সব থেকে পেশেন্স রাখতে হবে,
যাই কিছু নেগেটিভ হোক না কেন মনকে কোপ করতে হবে যে না এই সময়টা আমার খারাপ, আমি এটাকে নিয়ে বিচলিত হব না বা এটাকে নিয়ে আমি স্ট্রেসফুল হব না, সব থেকে ডিপ্রেশন করব না। কেন কি 7.5 আমি দেখেছি বেশিরভাগ লোক ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে কোনো না কোনো কারণে। চাকরির জন্য ডিপ্রেশন, বাচ্চা হচ্ছে না ডিপ্রেশন, স্বামী স্ত্রীর ঝগড়া ডিপ্রেশন, বাড়িতে ঝগড়া মা ছেলে মানে কিছু না কিছু, যার যেখান দিয়ে 7.5টা সে সেই জায়গাটা নিয়ে বিশাল ভোগে। তো সেইখানে ভাবতে হবে শুধু 7.5 এলেই হলো না, লগ্ন সাপেক্ষে সেই জায়গাটা কার কি। কেউ লোনে লোনে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, কেউ মামলায় ডিপ্রেশন, মানে কিছু না কিছু দ্য রিজন উইল অ্যারাইজ। আর তার সঙ্গে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ঢাইয়া। আগে এতটা ঢাইয়া আলোচনা ছিল না। যখন রাশির থেকে 4 নম্বর ঘর বা 8 নম্বর ঘরে শনি থাকে, যেমন এখন কর্কট রাশির ঢাইয়া চলছে, এখন বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে। কর্কট রাশি থেকে যেহেতু এখন 8th হাউস, শনির নিজের ঘরে মূল ত্রিকোণে কিন্তু ঢাইয়া, মানে ভীষণ বাজে, ভীষণ মন খারাপ, অশান্তি, ব্যবসায় অশান্তি, হাজবেন্ড ওয়াইফে অশান্তি, সব কিছু, পার্টনারের সঙ্গে ঝগড়া, এইসব হচ্ছে ঢাইয়ারও কিন্তু একটা, সেটা খুব শর্ট স্প্যান, 2.5 বছর। 7.5-তে যেমন আড়াই 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 7.5, ঢাইয়াতে যেমন অনলি 2.5 বছর, সেই 2.5 বছর। আর এখন বৃশ্চিক রাশিরও ঢাইয়া চলছে। বৃশ্চিক রাশি যাদের, তাদেরও ভীষণ এখন মানসিক যন্ত্রণা, কষ্ট, মানে চাপ যাকে বলে, মানে প্রেশার, সারাক্ষণ প্র্যাকটিক্যাল নানা রকম ঝামেলা অশান্তির সঙ্গে ফেস করা, এই ব্যাপারটা বৃশ্চিক রাশিকে এখন ফেস করতে হচ্ছে। সুতরাং যখন যাদের ঢাইয়া চলে সেই ঢাইয়ার টাইম, এবং যখন যাদের 7.5 চলে, প্রত্যেককেই আগের থেকে জেনে রাখলে ভালো যে না, এর পরের বছর যেমন সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, এর পরের বছর যেমন ধনু রাশির ঢাইয়া, তাদেরও তখন চাপ সৃষ্টি হবে। কর্কট আর বৃশ্চিকটা তখন আস্তে আস্তে চাপহীন হবে। যাদের যখন ঢাইয়া তখন তারা প্রেশারাইজ ফর 2.5 ইয়ার্স, যাদের যখন 7.5 তারা তখন 7.5 ইয়ার্স প্রেশারাইজ ফর 7.5। এটাই হচ্ছে, মানে শনি হচ্ছে দুঃখদাতা। শনি যখন ইমোশনের গ্রহ চন্দ্রের ওপর দিয়ে মৃত্যু বা ভালো জায়গা, মানে ভালো জায়গাগুলো দিয়ে বা খারাপ জায়গা দিয়ে যায়, তখন মানুষকে দুঃখ দিতে থাকে। এটাই হচ্ছে ঢাইয়া 7.5 বেসিক কনসেপ্ট। তো এবার আমি জাস্ট লাস্ট এটাকে এন্ড করতে চাই একটাই জিনিস নিয়ে, যেটা হচ্ছে যে স্টোনস বা জেম স্টোনস বা রেমেডিস, যেটা আমরা অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড, মানে অনেকের সবাই ভাবে যে কোনোভাবে যদি কোনো মানে উপায় বের করা যায়, কোনোভাবে যদি নেগেটিভিটির থেকে বের করা যায় নিজেকে, অফকোর্স এর অনেকগুলো সিস্টেম আছে। আমি তো প্রথমে বলবো যে 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 গ্রহগুলো শুভ তাদেরকেই সাপোর্ট দেওয়া দরকার, যেগুলো অশুভ গ্রহ তাদের কিন্তু কখনো সাপোর্ট দেওয়া উচিত নয়। যেমন ধরো কারোর মৃত্যুস্থানে রাহু, দেখা যায় যে অর্ধেক লোক রাহু পড়ে, তাহলে তো ওটা তো যেমন যার ডায়াবেটিস হয়েছে তাকে তো চিনি খাওয়ানোর মতন হলো। সুতরাং স্টোন কখন দিতে হবে, যখন কোনো গ্রহ উপকারী, প্রয়োজনীয়, সে হয়তো দুর্বল স্থানে বা নিচস্থ বা পাপ পীড়িত, তাদেরকে কিন্তু তখন স্টোন পড়া কাজ দেবে। কিন্তু যে গ্রহটা খারাপ জায়গায়, খারাপ গ্রহ বসে আছে, তাকে যদি স্টোন পরানো হয় বা কিছু করা হয়, সেখানে সে আরও অশান্তি বাড়িয়ে দেবে। সেইগুলো ওই জন্য ভীষণ ভেবে স্টোন পরতে হয়। তবে আমি বলবো সব থেকে ভালো উপায় হচ্ছে যে চান্টিং, মন্ত্র জপ করা, চান্টিং করা। যেমন মঙ্গল খারাপ হলে হনুমান চালিসা বলা হয়, শনি যদি খারাপ হয় তাদের তখন বলা হয় দক্ষিণাকালীর ধ্যান করো, বুধ যদি খারাপ হয় তখন তাদেরকে বলা হয় গণেশ চালিসা করো বা বিষ্ণু সহস্রনাম করো, যাদের আয়ুর ক্ষেত্রে খারাপ হয় তাদের বলা হয় মহামৃত্যুঞ্জয়। মানে চান্টিং ইজ দ্য বেস্ট থিং। কিন্তু চান্টিংয়ের মধ্যে তো মানে রত্নের যে গুণাবলী সেগুলো নেই। সেগুলো ধরো কারুর বুধ নিচস্ত, সে তার আয়ুর গ্রহ, তখন তো তাকে শুধু গণেশ চালিসা বা নারায়ণ করিয়ে তো হবে না, তখন তো তাকে বুধকে, আয়ুটাকে ঠিক করতে গেলে তখন তাকে ওই স্টোনের সাহায্য নিতে হবে। কেন, সূর্য হচ্ছে মানে পৃথিবী হচ্ছে কসমিক এনার্জি, তার মধ্যে মানে সান ইজ দ্য সেন্টার। তো এক একটা গ্রহ, যার মধ্যে থেকে যে ভিবজিওর বেরোচ্ছে 7টা রং, প্রত্যেকটা কিন্তু এক একটা গ্রহের কালার। এবং যখন সূর্য থেকে, ধরো তোমার বুধ খারাপ, আমি যদি তোমাকে একটা পান্না পরাই, ওই যে সূর্য থেকে যে গ্রিন যে ভিবজিওরটা, সেটাই কিন্তু পান্নার মধ্যে দিয়ে ওই কসমিক এনার্জিটা তোমার শরীরের মধ্যে পেনিট্রেট করবে। ওই জন্য আঙুলে সব থেকে আগে পড়তে বলা হয়। তো এই যে গ্রিন রেটা, সেটাকে তুমি চান্টিংয়ে পাবে,
সেটা কি তুমি মন্ত্র জপে পাবে, হোমে পাবে, কবচে পাবে, তাবিজে পাবে? ওগুলো তো একদম মানে আমি অন্তত ওগুলো অতটা বিশ্বাস করি না। হোম, কবচ, তাবিজ, হ্যাঁ হোম ভালো, কিন্তু তন্ত্র বা কবচ তাবিজে যে কতটা ঠিক হয় আমার কোনো আইডিয়া নেই, কেন কি আমি ওইসবের মধ্যে থাকি না বলে আমার ধারণা নেই। নিশ্চয়ই যারা করে কিছু তো তাদের একটা ব্যাপার আছে। কিন্তু তোমার যে ধরো তোমার পান্না পড়ছো বা তোমার বৃহস্পতি খারাপ, ডাউন, সেখানে তোমার কি পড়তে হবে? সাফায়ার। সাফায়ারটা তো তোমার কবজেও নেই, তাবিজেও নেই, হোমেও নেই। তুমি একটা গিয়ে তারাপীঠে বিশাল হোম করলে, বৃহস্পতির মা তারার হোম হচ্ছে, একদিন হলো, 20-22 দিন, তারপরে ওর এনার্জিটা চলে গেল। তারপরে রেস্ট অফ দ্য ডে কী হবে? বৃহস্পতি ওরকম পড়ে থাকবে না। তখন বলা হবে যে বৃহস্পতির যেহেতু রত্ন হচ্ছে পোখরাজ, সাফায়ার, অন্য কোনো কিছু না, তার মধ্যে পিওর ইয়েলো কালারটা থাকতে হবে। তখনই কিন্তু ওই সাফায়ার হচ্ছে ওই বৃহস্পতির একটা পার্ট। সেটাও যেমন তোমার অ্যাজ মিনারেল, কসমিক এনার্জি, গ্র্যাভিটেশনাল পাওয়ার, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি, সবগুলো ম্যাচ করে শরীরের ওয়েট সব কিছু বুঝে, শুধু গ্রহ না তোমার শরীর বুঝেও নিতে হবে। তখন ওটা যদি তুমি ম্যাচ করে নাও, ওর যে ইয়েলো কালার সেটা তোমার ডেফিনেটলি কালার মানে থেরাপি হচ্ছে। এবং তুমি যখন কসমিক এনার্জিটা নিচ্ছ থ্রু দ্য জেমস কালারটা, তখন তোমার ওটা এনার্জাইজড হচ্ছে। সেই হিসেবে রত্নের একটা সত্যি কথা বৈজ্ঞানিক ভ্যালু আছে। কিন্তু কবচ তাবিজের আছে কিনা আমি জানি না। ধরো যার ভীষণ শত্রু, ভীষণ শত্রু, মানে ডাইনে বাঁয়ে শত্রু, মামলায় মামলায় চড়ে, তাদের তখন বলা হয় তোমার এত এনিমিটি, মা বগলা হচ্ছে মানে শত্রু নাশের দেবেন, মানে মা বগলার মানে পুজো করো বা মা বগলাকে গিয়ে ডাকো, তার মানেই নয় তন্ত্র করো হাজার হাজার টাকা করে, টাকা দিয়ে। এটা হচ্ছে কিছুটা পুজোর পাঠ। ধরো কারোর শরীর ভীষণ খারাপ, সে আর পারছেই না, তার মানে ভীষণভাবেই মানে অল্প বয়স, তখন তাদের জন্য বলা হয় যে মহামৃত্যুঞ্জয় পাঠ কর, বা তাকেই বলা হয় যে আপনি নিজেই মহামৃত্যুঞ্জয় জপ করুন। বা কারুর ধরো রবি নিচস্ব, তাকে বলা হয় তুমি রোজই না সূর্য প্রণাম করবে, তোমার সূর্য প্রণাম থেকে ওই যে সকালবেলায় উঠে রাইজিং সান থেকে যে কসমিক এনার্জি, ওটা কিন্তু তোমার ক্ষেত্রে প্রচণ্ড উপকারী। এবং তাকে বলা হয় যে রবিকে, সূর্যকে ভালো করে প্রণাম করো, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করো, যাতে করে রবি ইনডাইরেক্টলি সাপোর্ট দেয়, আর ডাইরেক্ট সাপোর্ট হচ্ছে জেমস। তবে আমি সর্বোপরি বলবো যে যতই যাই হোক না কেন, যতই তুমি পুজো করো, তন্ত্র করো, জপ করো, কবচ পড়ো, তাবিজ পড়ো, নিজের মেডিটেশন, নিজের মানে ধ্যান, নিজের হিলিংয়ের থেকে বড় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন কি আমরাই রয়েছি কসমসের মধ্যে। আর্থের যে মানে যেটা মানে আমাদের স্পেস, সেখানেই একটা 9টা গ্রহের একটা কসমিক এনার্জি আছে। আমাদের শরীরেও কিন্তু চক্র আছে, 7টা চক্র, সেখানেও কিন্তু কসমিক এনার্জি বিরাজমান। আমরা যখন নিজেরা মানে ধ্যান করব, বা আমরা যদি নিজেরা হিলিং করি, বা আমরা যদি মেডিটেশন করি, ওই স্পেস থেকে যে এনার্জিগুলো আমাদের শরীরে ঢুকছে, মানে ধরো মূলাধার চক্র কি স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, সেই কসমিক এনার্জিগুলো দিয়ে যদি আমরা নিজেদের শরীরের চক্রগুলোকে এনার্জাইজ করতে পারি, নাথিং গুড লাইক দ্যাট, নাথিং গুড লাইক দ্যাট। আর যদি আমরা সত্যি কসমিক এনার্জিকে নিজেদের শরীরে, নিজেদের সারা বডির মধ্যেই যে সব কটা গ্রহ আমাদের শরীরের মধ্যে আছে, সব কটা চক্র আছে, সেগুলোকে যদি আমরা নিজেরা বসে মেডিটেশন করে টাইম দিয়ে এনার্জাইজ করতে পারি, আমরা কিন্তু অনেক নেগেটিভিটি থেকে বেরিয়ে যাব। কেন কি এটা করে আমাদের হিলিং হবে। তো শিপর্ণা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অনেক ইন্টেন্স একটা সেশন হয়েছে। অ্যান্ড আমি শিপর্ণা ম্যামের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওনার পারমিশন নিয়েই। আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, ওনাকে ফোন করে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আসার জন্যে। আশা করছি বেসিক লেভেল অফ অ্যাস্ট্রোলজিটা অনেকটা ক্লিয়ার করা গেছে। তো চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও, এই তোমাদের এই চ্যানেল দ্য রুম অফ দ্য টেলসে আমাকে ওয়েলকাম করেছো। আমিও তোমাদের কিছু চেষ্টা করেছি দেবার মতন, যদি ভালো লাগে তোমাদের ভিউয়ার্সদের, আই উইল বি সো হ্যাপি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে। আশা করছি আপনাদের আজকের আমাদের এপিসোডটা একটু ইনফরমেটিভ লেগেছে। যদি আমাদের এপিসোডস আপনাদের ভালো লাগে, প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ার করুন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া এটা বাড়তে পারবে না কোনোভাবেই। তো প্লিজ যেরকমভাবে আমাদের সাপোর্ট করছেন ওরকম করতে থাকুন। অ্যান্ড আশা করছি আমরাও আপনাদেরকে আরও নতুন এবং ভালো এপিসোড
নিয়ে আসতে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।